সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি টক অব দ্য উইক অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় জিয়াউর রহমানের খেতাব বাতিল ও আল জাজিরার প্রতিবেদন। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের আজকের স্পেশাল দুজন গেস্টকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন আহ, সিরাজগঞ্জ ১ আসনের মাননীয় এমপি তানভীর শাকিল জয়। তিনি একই সাথে সহসভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ, এবং মরহুম আমাদের শ্রদ্ধেয় নেতা নাসিম সাহেবের, যিনি জ্যেষ্ঠ পুত্র। একই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজশাহীর সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ভাই। মোসাদ্দেক হোসেন বুলবুল তিনি সভাপতি রাজশাহী মহানগর বিএনপি এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বিএনপি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। আসলে এই মাসের পহেলা ফেব্রুয়ারি থেকেই, পহেলা ফেব্রুয়ারিতে আমাদের পহেলা ফেব্রুয়ারিতেই শুরু হয়েছিল আহ, আল জাজিরার প্রতিবেদন। আল জাজিরার প্রতিবেদন প্রকাশের পর থেকে সারা দেশ দেশ এবং বিদেশে বাংলাদেশের বিষয়টি আলোচিত হয়েছে বিভিন্নভাবে। এখানে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে বিভিন্ন রকমের বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়ে কথা আমরা আমাদের এই আজকের অনুষ্ঠানকে দুইটি সেগমেন্টে ভাগ করেছি। প্রথম অংশে আমরা আলোচনা করব প্রথম অংশে আমরা আল জাজিরার প্রতিবেদনটি নিয়ে আলোচনা করব, এবং দ্বিতীয় অর্ধাংশে আমরা আলোচনা করব জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রসঙ্গটি নিয়ে। আমরা প্রথমেই আজকে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তানভীর শাকিল জয় ভাইকে। জয় ভাই, আমার গত পহেলা ফেব্রুয়ারি বাংলাদেশের নিয়ে যেই ডকুমেন্টারিটি প্রকাশিত হয়েছে আল জাজিরার প্রতিবেদনে, তারপর থেকে সেই বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন মহলে নানান রকমের আলোচনা রয়েছে, বিভিন্ন রকমের কমিউনিকেশন গ্যাপ আমরা লক্ষ্য করছি। আসলে এবং এছাড়া এই বিষয়টি নিয়ে জাতিসংঘ পর্যন্ত কথা বলেছে, টিআই পর্যন্ত কথা বলেছে। এই বিষয়টি নিয়ে সরকার বা আপনারা বিব্রত কতটুকু, তানভীর ভাই? আপনাকে ধন্যবাদ। আমাকে টক অফ দ্য উইক অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য আমি ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা। আমি প্রথমেই ভাষার মাস আর একদিন পরেই মহান ২১শে ফেব্রুয়ারি, আমি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শুরু করতে যাচ্ছি। আপনি যেটি বলেছেন যে পহেলা ফেব্রুয়ারি আল জাজিরা টেলিভিশন একটি অসত্য এবং বিতর্কিত ডকুমেন্টারি অল প্রাইম মিনিস্টার্স ম্যান প্রচার করে, এবং এটি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। এই বিষয়ে আমি বিস্তারিত বলার ক্ষেত্রে আমি আসলে দুটি ভাগে ভাগ করতে চাই। প্রথমত আসলে আল জাজিরা সম্পর্কে বলতে হবে যে আমরা হঠাৎ করে কিন্তু আল জাজিরা এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে এটি যদি আমরা মনে করি তাহলে সেটি ভুল হবে। আসলে আল জাজিরা টেলিভিশনের উৎসটা কি, আল জাজিরা টেলিভিশনের ইতিহাসটা কি, এটি কিন্তু একটু সকলের জানা প্রয়োজন বলে আমি মনে করি। আমরা সকলেই জানি যে আল জাজিরা টেলিভিশন কাতার ভিত্তিক একটি টেলিভিশন, যেটি কাতার সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং তারা সেটিকে ওন করে থাকে। এবং আল জাজিরা টেলিভিশন আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, যে আরব বিশ্বের মধ্যে অত্যন্ত বিতর্কিত একটি টেলিভিশন। সৌদি আরব, জর্ডান, সিরিয়া, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে কিন্তু আল জাজিরা টেলিভিশন নিষিদ্ধ করা হয়েছে। কেন নিষিদ্ধ করা হয়েছে? কারণ আল জাজিরা টেলিভিশন কিন্তু সরাসরি জঙ্গিবাদের সাথে যারা যুক্ত তাদেরকে সকল সময়ে আল জাজিরা টেলিভিশন বিভিন্নভাবে মদত দিয়ে এসেছে। কিভাবে আমি বলি, যে আমরা জানি যে আল কায়দা, ওসামা বিন লাদেনের যে কয়টি সরাসরি ইন্টারভিউ বা যে কয়টি গুরুত্বপূর্ণ ইন্টারভিউ প্রচার করা হয়েছে সেটি কিন্তু আল জাজিরা টেলিভিশন প্রচার করেছিল। এবং আমরা হয়তো অনেকেই জানি না, অনেক সময় তো না জেনে কথা বলি, যে আল জাজিরা টেলিভিশন কিন্তু সরাসরি ইজিপ্ট, মিশরে যে প্রধান জঙ্গিবাদী যে সংগঠন মুসলিম ব্রাদারহুড বলা হয় যাকে, যারা সারা বিশ্বে জঙ্গিবাদকে উস্কে দিয়ে থাকে, সেই মুসলিম ব্রাদারহুডের কিন্তু সরাসরি সমর্থক হলো আল জাজিরা টেলিভিশন। এবং এই সকল কারণে কিন্তু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আল জাজিরা টেলিভিশনকে নিষিদ্ধ করা হয়েছে। এবং আল জাজিরা টেলিভিশনের এই কর্মকাণ্ডের কারণে সৌদি আরব সহ, আরব আমিরাত সহ বিভিন্ন দেশ কাতারের সাথে তাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক পর্যন্ত কিন্তু ছিন্ন করেছিল। এবং আল জাজিরা টেলিভিশন, আমি বলতে চাই যে কিভাবে বিভিন্ন বিষয়ে তারা দ্বৈত নীতি অবলম্বন করে। আল জাজিরা টেলিভিশনের কিন্তু দুইটি ভাগ আছে, একটি হলো আল জাজিরা অ্যারাবিক, আরেকটি হলো আল জাজিরা ইংলিশ। আল জাজিরা ইংলিশ যে অংশটি, সেটি উত্তর আমেরিকা, ইউরোপে প্রচার করা হয়ে থাকে। এবং আপনারা শুনলে অবাক হবেন
যে ইউরোপ এবং আমেরিকার মার্কেট ধরার জন্য আল জাজিরা টেলিভিশন ওখানে কিন্তু ইহুদি সহ ইসরায়েল যারা এখানে আপনারা দেখবেন যে অল প্রাইম মিনিস্টার্স মেন এই যে তথ্যচিত্রটিতে এখানে বলা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী নাকি ইসরায়েল থেকে বিভিন্ন যন্ত্রপাতি কিনেছে, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইউরোপ আমেরিকাতে আল জাজিরা ইংলিশ যে টেলিভিশনটি প্রচার করা হয় সেখানে কিন্তু তারা ইহুদিদেরকে বিভিন্নভাবে সমর্থনের কথাবার্তা বলে থাকে, অথচ আল জাজিরা অ্যারাবিক যে অংশটি আছে সেটি যখন তারা মধ্যপ্রাচ্য সহ এশিয়াতে প্রচার করে তখন তারা এখানে ইহুদি বিদ্বেষী একটি সমর্থন তারা দাঁড় করানোর চেষ্টা করে। এবং আপনারা জেনে হয়তো অবাক হবেন যে আল জাজিরাতে কিছুদিন আগে একটি ডকুমেন্টারি প্রচার করা হয়েছিল যেটির কারণে আল জাজিরা সারা বিশ্বে অত্যন্তভাবে নিন্দিত হয়েছিল, যেখানে আল জাজিরা বলেছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে বিশ্বযুদ্ধ অ্যাডলফ হিটলার, যে হিটলারকে আমরা সবাই ঘৃণা করি, সেই আল জাজিরা টেলিভিশনে বলা হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাকি অ্যাডলফ হিটলার যে হত্যাকাণ্ড চালিয়েছিল সেই হত্যাকাণ্ডটি নাকি আসলে সঠিক ছিল এবং সেটি যে করা হয়েছিল সেটির আসলে প্রয়োজনীয়তা ছিল। তাহলেই আপনারা বুঝতে পারছেন যে আল জাজিরা টেলিভিশনের বিভিন্ন ডকুমেন্টারি যে প্রচার করা হয় সেই ডকুমেন্টারিগুলোর আসলে মানগত কিরকম। আরেকটি বিষয় আমি বলতে চাই যে আল জাজিরা টেলিভিশনে যে সকল বিভিন্ন জঙ্গি সংগঠন আছে আল কায়দা থেকে শুরু করে এই সকল জঙ্গি সংগঠনের সাথে যারা যুক্ত এরকম বিভিন্ন ব্যক্তিকে কিন্তু আল জাজিরা টেলিভিশনে নিয়ে আসা হয় এবং নিয়ে আসে তারা এই জঙ্গিবাদের সমর্থনে ইনিয়ে বিনিয়ে ভাবে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। যেমন আমি একটি উদাহরণ দিতে চাই, যখন ইরাক এবং সিরিয়াতে যখন এই তথাকথিত আইএস ইসলামী স্টেট যখন জঙ্গিবাদের চরম উত্থান ঘটালো সেই সময় আল জাজিরা টেলিভিশনে একটি তারা সার্ভে করেছিল। সেই সার্ভে করে তারা দেখানোর চেষ্টা করেছিল যে মধ্যপ্রাচ্যের 81% মানুষ নাকি এই আইএস ইসলামী স্টেট যেটা সে আইএস কে নাকি সমর্থন করে। এটা কিন্তু আল জাজিরা টেলিভিশনে প্রচার করা হয়েছে। আমি কথাগুলো বলছি এই কারণে যে আমাদের তো ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, মানে আল জাজিরা টেলিভিশন তো হঠাৎ করে নাজিল হয়ে এই কাজটি করেনি। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আসি, আল জাজিরা টেলিভিশন আপনারা হয়তো ভুলে গেলে চলবে না যে বাংলাদেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার করা হয় সেই সময় আল জাজিরা টেলিভিশনই এই যুদ্ধাপরাধীদের বিচারের সরাসরি বিরোধিতা করেছিল এবং তারা বলেছিল যে এই বিচারটি নাকি প্রহসন, এই বিচারটি নাকি সঠিকভাবে করা হচ্ছে না। এমনকি এই আল জাজিরা টেলিভিশনে তো আসলে অনেক মানে বিতর্কিত লোককে তো এক করা হয়েছে, যেমন ডেভিড বার্গম্যান, উনি তো সরাসরি বলেছিলেন যে বাংলাদেশে নাকি মুক্তিযুদ্ধের সময় এতজন শহীদই হন নাই এবং সে কারণে তিনি বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেছিলেন এবং তাকে হাইকোর্ট থেকে কিন্তু তিরস্কৃত করা হয়েছিল এবং তিনি মাফও চেয়েছিলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের ট্রাইব্যুনাল সেখানে মাফ চেয়েছিলেন। এবং আল জাজিরা টেলিভিশনে আপনারা দেখবেন যে এখানে যে ডকুমেন্টারিটি প্রচার করা হয়েছে এটি অত্যন্ত হাস্যকর এবং ভুল ভ্রান্তিতে ভরা। আমি কয়েকটা উদাহরণ দিতে চাই যে এখানে বলা হয়েছে যে আমাদের যে বর্তমান সেনাপ্রধান আছেন, সেনাপ্রধানের ভাইরা নাকি বিভিন্ন ব্যবসা বাণিজ্য। বলো ইমরান, কিছু বলবা তুমি? মানে আসলে সরকারের বিষয়টা যদি আপনি সরাসরি বলতেন যে সেটাই বলছি, সেখানেই তো যাচ্ছি, কিন্তু সেটি বলার আগে তো ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে। মানে আল জাজিরা টেলিভিশন কেন এটি করলো? আল জাজিরা টেলিভিশন তো বাংলাদেশে একটি প্রেক্ষাপট তৈরি করতে যাচ্ছে যেখানে জঙ্গিবাদকে উস্কে দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে হবে। আমাদের তো ভুলে গেলে চলবে না যে এই আল জাজিরা টেলিভিশনই হেফাজত যখন সারা বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল তখন হেফাজতের সমর্থনেতে আল জাজিরা টেলিভিশনে নেমেছিল। তাহলে আল জাজিরা টেলিভিশনের আজকের যে ডকুমেন্টারিটি এটি তো ধারাবাহিক বিষয় যে বাংলাদেশকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্রমূলক একটি ডকুমেন্টারি। এখানে এই ডকুমেন্টারিতে কি মেরিট নেই? এই ডকুমেন্টারিতে কি সত্যতা বা মেরিট আপনি খুঁজে পাচ্ছেন না? না, মেরিট নেই, সেটাই তো আমি বলছি যে সত্যতাতে নেই, সেই পয়েন্টগুলো তোমাকে বলতে হবে। অবশ্যই মেরিট নেই। কি মেরিট আছে? আল জাজিরা টেলিভিশনে বলা হলো যে সেনাপ্রধান তার ভাইদের সাথে দেখা করতে গেছেন এবং তার ভাইরা নাকি দাগী আসামি। এখানে ওনার যে ভাই আছেন যিনি জোসেফ, তাকে কিন্তু 20 বছর তার কারাদণ্ড হয়েছিল এবং তাকে যখন সরকার মাফ করে তখন তার সেই 20 বছরের কারাদণ্ডের কয়েক মাস বাকি ছিল মাত্র, তার মানে সে প্রায় 20 বছর কারাদণ্ড ভোগ করেছে। এবং ওখানে ওনার যে দুই ভাইকে ফিউজিটিভ বলা হয়েছে, ওনার দুই ভাই তো ফিউজিটিভ না, তারাও তো তাদের দণ্ড মওকুফ করা হয়েছে। ঠিক এই প্রসঙ্গটাই আসবো। এতদিন কেন এই যে দুইজনকে, তার দুই ভাই আনিস এবং হারিসকে মওকুফ মাফ করা হয়েছে তাদের দণ্ড, এটি কেন এতদিন পর্যন্ত গোপন থাকলো সেই প্রশ্নে আপনার কাছে আসবো। ঠিক তার আগে আমরা এটা তো গোপন থাকলো না। জি, এটা আমরা বাংলাদেশে উত্তরটা তো দিতে হবে। বাংলাদেশে কতজন আসামিকে প্রত্যেক বছর মওকুফ করা হয় তুমি কি বলতে পারবা?
যে এর আগে যখন যখন জোসেফকে তার দণ্ডটা যখন মওকুফ করা হলো, সারা দেশের সকল পত্রিকায় লেখালেখি হলো, কিন্তু ঠিক এইখানে যে ঠিক যখন এই যে হারিস এবং আনিস এদেরকে যখন এদের দণ্ড যখন মওকুফ করা হলো, তখন কোনো পত্রিকা জানতে পারলো না, কেউই জানতে পারলো না, এমনকি আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীও জানতে পারেননি, আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানতে পারেননি, এটি কিন্তু সঠিক না। এখানে আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটি আজকে পেপারেই আছে। আমি যেটা বলতে চাচ্ছি, ঠিক আছে, জোসেফ যেহেতু কারাগারে ছিল সেই কারণে সেটি নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু ওনারা কারাগারে ছিলেন না সেই কারণে ওই সময় কিন্তু পত্রপত্রিকা এটিকে গুরুত্ব দেননি। আরেকটি বিষয় হলো যে আপনাকে বিস্তারিত জানবো, এই বিষয়টি আপনার সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা একটু বুলবুল ভাইয়ের কাছ থেকে শুনবো। বুলবুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন এখন? বুলবুল ভাই, আমার কথা তো শোনা যাচ্ছে না, ওনাকে মোবাইলে কানেক্ট করো। জি 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 হ্যাঁ, জি এখন বলেন, আপনি আসলে এই বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আসলে কতটা ক্ষুণ্ণ হলো, এই আপনি এই বিষয়টাকে কিভাবে দেখবেন? আল জাজিরার প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘ পর্যন্ত সেটা নিয়ে কথা বললো, টিআই এই বিষয় নিয়ে কথা বললো। আপনি কি মনে করেন আসলে মানে কতটুকু ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো বাংলাদেশের জন্য? আপনি কি ভাবছেন? আমি যে কথাটি ইতিমধ্যে আপনি উপস্থাপন করেছেন যে আল জাজিরা কেমন পত্রিকা বা তার পত্রিকার যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেটা সঠিক কিনা, তাই তো? জি, যে এটা আমাদের যে বাস্তব প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের কতটুকু এই জাজিরার রিপোর্টের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেটা বিশ্বাস করে কিনা, এবং যাদের বিরুদ্ধে বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবং সিএনসি অর্থাৎ সেনাবাহিনীর প্রধান সহ তার পরিবারের লোকজনকে সম্পৃক্ত করে এই কথাগুলি বলা। তো আমরা যদি এখন আল জাজিরার প্রেক্ষাপট, জন্ম রহস্য, তার অতীত বৃত্তান্ত নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তার এক ভিন্ন ব্যাপার। আর যে রিপোর্টটি করা হয়েছে আসলে আল জাজিরা কিন্তু প্রশ্নটি যেটি জয় ভাই তুলেছেন সেটি কি আপনি সর্বৈব মিথ্যা বলবেন? কারণ সেই কথাগুলো তো সত্য। আসলে যখন যেমন হেফাজতের আন্দোলনের সময়ে সেইখানে যে হাজার হাজার মানুষকে, জি, কোন পত্রিকা বা কোন টেলিভিশন জি তার দিক নির্দেশনার উপরে বা তার রিপোর্টিং এর উপরে নির্ভর করে সেই পত্রিকাটি বা টেলিভিশনটি কতটুকু মানুষের মনের মধ্যে জায়গা, জি, তাই না? জি, আমাদের দেশে তো 26টা পত্রিকা টেলিভিশন আছে। জি, সেই টেলিভিশন গুলি কতটুকু মানুষের কথা বলে, কতটুকু অধিকারের কথা বলে, কতটুকু নির্বাচন সংক্রান্ত কথা বলে, কতটুকু বিচার বিভাগে যে যাবতীয় আমাদের পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর কতটুকু কথা বলে, সেটি আপনাদেরকে আগে বুঝতে হবে। তো আমরা যে 4টি টেলিভিশন ইন্টারন্যাশনালি আমাদের বাংলাদেশের মানুষ, পত্রিকাগুলো তো আসলে সরকারের বিরুদ্ধে অহরহ লিখছে, আমরা কিন্তু সেটাও দেখছি। উনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের পত্রিকাগুলো নিরপেক্ষ না, কাতারের আল জাজিরা টেলিভিশন নিরপেক্ষ। যেমন আপনি দেখলেন, যেমন প্রথম আলো কিন্তু হারিস এবং আনিসের যে বিষয়টি, তাদের সাজা মওকুফের বিষয়টি কিন্তু সরকারি মাধ্যমে গোপন থাকলেও সেটি কিন্তু প্রচার করেছে প্রথম আলো। এটি কিন্তু এবং অন্যান্য পত্রিকাও। না, আমি বলি যে যখন প্রধান সেনাপতি সাহেব যিনি ওনার এগেনস্টে যখন কমপ্লেন হলো, সেই কমপ্লেনকে ডিফেন্ড করার জন্য উনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে আমার 2টি ভাই নির্বাহী আদেশে মুক্ত হয়েছে। তো নির্বাহী আদেশে বাংলাদেশের কোন নাগরিক যদি কোনো অন্যায় করে বা কোনো গ্রেট মার্ডার কেসের আসামি হয়, সেখানে আমরা জানি, সাধারণত জানি যে সেই আসামিকে সশরীরে বাংলাদেশে অবস্থান করে কোর্টের কাছে হাজিরা দিয়ে তারপরে তাকে সরকার 401 ধারায় কিন্তু এই বাধাটা নেই, 401 ধারাতে নেই। এবং আমাদের সংবিধানের 49 আর্টিকেল 49 এই কথাটি বলা আছে, মহামান্য রাষ্ট্রপতি অবস্থায়। জি 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 আরেকটি, জি আমি আরো একটা উদাহরণ বলি, এটি কিন্তু প্রথম ঘটনা নয়। এই 2011 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান কিন্তু একজন ব্যবসায়ীকে হত্যার দায়ে
আওয়ামী লীগের একজন নেতাকে তিনি জামিন দিয়ে তিনি সাজা মকুব করেছেন। আমি আমি মনে করি তাহলে কিন্তু হবে না, প্রেক্ষাপট এক একটা এক এক রকম। ওটাও কিন্তু রাষ্ট্রপতি তার অনুপস্থিতিতে সাজা মকুব করেছেন। এখানে তো আসলে বুলবুল ভাই বোধহয় প্রেক্ষাপট ভুলে যাচ্ছেন। 2006 সালে বেগম খালেদা জিয়া সুইডেনের বিএনপির সভাপতি ঝিন্টু। জয় ভাই একটু বুলবুল ভাই বলেনি। তাদের কাছে যদি অর্থাৎ মাননীয় প্রেসিডেন্টের কাছে যদি ক্ষমা ভিক্ষা চায়, তাহলে বাংলাদেশের জেলখানা থেকে সমস্ত আসামিকে আপনি মুক্ত করে দিতে পারবেন না কেন? আপনি বিচার বিভাগ তাহলে রাখার আর প্রয়োজন হবে না। আপনি ব্যারিস্টার তৈরি করা, অ্যাডভোকেট তৈরি করা, বিচারক তৈরি করা, তার যে নিজস্ব একটা শক্তি আছে মানুষের ভারসাম্য তৈরি করার জন্য, আমাদেরকে তো এই সমাজে বাস করতে হবে। তারপরে আমরা যাবো কোথায়? আমরা যাবো ইমানের। আপনাদের সময়ও তো এই ঘটনাটা ঘটেছিল, এমন না যে এই ঘটনা এই সরকারের আমলে। আপনি আমাকে নিয়ে টানাটানি করতেন কেন? এখন যেটি এসছে সেটি নিয়ে আপনি কথা বলেন না। জি সেটি নিয়ে তো আমরা জয় ভাইয়ের কাছ থেকে, জয় ভাইকে আমরা সে বিষয়ে প্রশ্নটা করছিলাম, কিন্তু আমি এটাও কিন্তু না ইমরান ভাই, না এখানে একটা কথা হলো যে আমরা কি পত্রিকা ও টেলিভিশন নিয়ে বিশ্লেষণ করব, না আমরা ওই প্রতিবেদন নিয়ে নিশ্চয়ই প্রতিবেদনটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার সার্বিক বিষয়টা নিয়ে বিশ্লেষণ করলে আপনি আমার বিরুদ্ধে যখন বিশ্লেষণ করবেন বা প্রতিবাদে আমাকে যখন আইডেন্টি করবেন যে আমি ইললিগ্যাল, তাই না? তখন আপনার করণীয়টা কি হবে? আপনি কোর্টে একটা জিডি করবেন বা কোর্টের কাছে একটা মামলা করবেন তো নাকি? বাংলাদেশে যদি আমার মানহানি হয় তাহলে আমি কি করব? কোর্টে মামলা করবো না ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে? তো আমি এত কথা জানি না। আমি জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর এগেইনস্টে কমপ্লেন করেছে সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশের তার 3টি ভাইয়ের এগেইনস্টে কমপ্লেন হয়েছে। সেই কমপ্লেনটা রিফান্ড করার জন্য তিনি ইন্টারন্যাশনাল কোর্টে একটা বিচার প্রার্থনা করতে তো হয়। আমি রাইট ইন্টারন্যাশনাল কোর্টে এর জন্য বিচার প্রার্থনা করতে হবে? অবশ্যই। আপনি ইন্টারন্যাশনাল ল নিয়ে কথা, ইন্টারন্যাশনাল একটা প্রতিবেদন নিয়ে কথা বলছেন, আপনি কোথায় কোর্ট করবেন? আপনি কি বাংলাদেশের সুপ্রিম কোর্টে পারবেন? আচ্ছা করতেই হলে আমরা ঠিক আপনি যে প্রশ্ন, আমরা যে একটা হারিস নিয়ে কথা বলছি, আমরা ঠিক এর পরে আরেকবার প্রশ্নে আপনাকে আরো একটা হারিসের কথা বলবো যিনি হাওয়া ভবনের সাথে যুক্ত ছিলেন। আমি একটু আপনি চাচ্ছেন যে দেশে ভোট রাষ্ট্রে হয়ে যায়, যে দেশের মানুষ বিচার ছাড়া জামিন পায় না, যে দেশের মানুষ আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না, যে দেশের মানুষের আজকে অধিকার নাই, 14,000 কোটি টাকা বিদেশে পাচার হয়, যে দেশে বাংলাদেশের ব্যাংকের টাকা লুট হয়, তো সেই দেশে আপনি কি করে কথা বলবেন ভাই? তারেক রহমানের নামে, তারেক সাহেবের নামে এখন পর্যন্ত দুর্নীতির মামলা একটা এই সরকার বের করতে পেরেছে? যে সাজাগুলো হচ্ছে সেগুলো আপনি কথা বলছেন কেন? আপনি বলেন যে বর্তমানে প্রাইম মিনিস্টার এবং সেনাবাহিনীর নামে এটা কি দেশের সুনাম অক্ষুণ্ণ থাকেছে না দেশের সুনাম? নিশ্চয়ই এটি নিয়ে কথা উঠছে, বিলীন হয়েছে। তা আপনি প্রতিবাদটা করবেন কোথায়? আপনাকে হয় জাতিসংঘে করতে হবে যে আপনি এই আল জাজিরা টেলিভিশন আমাদের ঐক্যকে নষ্ট করছে, হয় আপনাকে ইন্টারন্যাশনাল একটা আর্বিট্রেট কমিটি আছে সেই কমিটির কাছে করতে হবে। এর আগে যখন এরকম ঘটনা ঘটলো বুলবুল ভাই, যখন এর আগে এরকম ঘটনা ঘটলো তখন ঠিক হিস্ট্রিটা কি হয়েছিল সেটাও আমরা আপনার কাছে জানবো। আবার একটু আমি জয় ভাইয়ের কাছে ফিরতে চাই। জয় ভাই, আনিস এবং হারিসের আপনি সাজা বাতিল নিয়ে যে কথাটি উঠলো, আপনি এইটা কিন্তু আসলে আপনি যেটা বলছিলেন, আমি সেই কথাটা আবার বলি, স্বরাষ্ট্রমন্ত্রী কোট আনকোট তিনি বলছিলেন যে তিনি জানেন না, তিনি এই বিষয়ে কিছু জানেন না। আইনমন্ত্রী তিনিও বললেন জানেন না, এইরকম। এবং কি সেনাপ্রধান পর্যন্ত প্রথম তার বিবৃতিতে তিনি এইটি বলেননি যে আনিস এবং হারিসের সাজা বাতিল করা হয়েছে, এটা মওকুফ করা হয়েছে নির্বাহী আদেশে। তারা বরং স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল তিনি বললেন যে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে আসলে। কিন্তু এই কমিউনিকেশন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে জানেন না, সেনাপ্রধান কথা বলছেন না, আইনমন্ত্রী জানেনই না কি করে এই ঘটনা ঘটলো, তাহলে আসলে জানলোটা কে?
মানে আসলে কে জানলো? আপনি বললেন যে এটি আসলে অনেকেই জানে বা প্রসেসিং এর মধ্যেই হয়েছে, প্রসেসটা করলো কে আসলে? জিনিসটা আমি ক্লিয়ার করি। এক নম্বর বিষয় হলো যে আমি তো তখন বললাম যে জোসেফ তিনি কিন্তু জেলে ছিলেন, ঠিক আছে? জেলে ছিলেন, যেহেতু জেলে ছিলেন তার সাজাটি তার 20 বছর সাজা খাটার পরে বাতিল হয়েছে, সেই সময় এটা কিন্তু নিউজ হয়েছে। কিন্তু বাংলাদেশে আনিস নামে হারিস নামে শুধুমাত্র কিন্তু সেনাপ্রধানের 2 ভাই এরকম সাজাপ্রাপ্ত আসেনি, আরো আসামি আছেন। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে সেই সময় কিন্তু ওনারা তো জেলে ছিলেন না, বাংলাদেশে ছিলেন না, যার ফলে হয়তো কোনো পত্রপত্রিকার নজরে আসেনি। এখানে যে কথাটি আপনি বলছেন যে সেনাপ্রধান জানবেন না, স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীও জানবেন না বিষয়টা? একটা বিষয় হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী তো অবশ্যই জানবেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী তো যে সকল সাজা মৌকুফ হচ্ছে সেই সকল সাজা কি তিনি মুখস্থ করে রাখবেন? সেটি কিন্তু স্বাভাবিক না। এবং তাকে যখন যে কারণে তিনি কমিউনিকেশনের গ্যাপের কথা বলছেন, আর আপনি যেটি বললেন যে সেনাপ্রধান তার প্রেস কনফারেন্সে এই কথাটি বলেননি, কিন্তু আপনারা যদি তার আগের দিন আইএসপিআর এর ইটি দেখেন, আইএসপিআর এর ব্যাখ্যায় কিন্তু বলা হয়েছে যে তারা এখানে আপনাকে সম্পূরক প্রশ্নটি করি। যখন সোমবারের দিন প্রথম আলোতে এই পত্রিকায় প্রকাশটি হলো যে আনিস এবং হারিসকেও মওকুফ করা হয়েছে, পত্রিকা প্রকাশের সাথে সাথে আইএসপিআর এই বিবৃতিটা দিল। কেন এই 15 দিন পরে কেন বিবৃতিটা দিল? যখন 1 তারিখের পরে 1 তারিখে অথবা 2 তারিখেই যদি বলে দিতেন এই আইএসপিআর এর পক্ষ থেকে যে এই 2জন ফিউজিটিভ না, তারা সাজাপ্রাপ্ত আসামি, তাদের সাজা মওকুফ করা হয়েছে, তাহলেই কিন্তু সরকারের অবস্থান পরিষ্কার হয়ে যেত এবং আল জাজিরার প্রতিবেদনটি যে মিথ্যা সেটি জনগণ তখনই জেনে যেত। কিন্তু এই 15 দিন ওয়েট করার কারণটা কি ছিল আইএসপিআর এর পক্ষ থেকে? ওয়েট করার কারণ না, আপনি যদি প্রথম দিন যখন আইএসপিআর এর বক্তব্যটা আপনি যদি দেখেন, আইএসপিআর এর পক্ষে কিন্তু আইএসপিআর তো প্রথম দিন তখন কেবল প্রতিবেদনটি প্রচার হয়েছে, সুতরাং তার সঙ্গে সঙ্গে তারা ব্যাখ্যা দিয়েছেন। এবং আমাদেরকে এই জিনিসটিও কিন্তু উপলব্ধি করতে হবে, আপনি তখন আমাদের সেনাপ্রধান মহোদয় কিন্তু দেশে ছিলেন না, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের আমন্ত্রণে গিয়েছিলেন। সেখান থেকে ফেরত আসার পরে কিন্তু তিনি প্রেস কনফারেন্স করেন, এবং এটিও আমাদের বুঝতে হবে যে প্রেস কনফারেন্সের ধারাবাহিকতায় অনেকগুলো প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা কিন্তু আইএসপিআর পরবর্তীতে দিয়েছে, যেখানে হারিস এবং আনিসের বিষয়টি এসেছে। আমি আমাদের আইএসপিআর এই বিবৃতি নিয়ে প্রশ্নটি এখানে যে প্রথম আলো যেদিন প্রকাশ করলো ঠিক সেদিনই কেন, মানে আগে কেন না? নাকি তারা জানতো যে প্রথম আলো প্রকাশ করবে সেজন্য তারাও প্রকাশটা করে দিল একই সাথে? তাহলে তো আমরাও প্রশ্ন করতে পারি যে 1 ফেব্রুয়ারিতে এটি প্রকাশ হলো, প্রথম আলো 3রা ফেব্রুয়ারি বা 4 ফেব্রুয়ারি এটা প্রকাশ করলো না কেন? সম্মানিত সেনাপ্রধান বাংলাদেশে আসার পরে কেন তারা রিপোর্টটি প্রকাশ করলো? ঠিক না? আমি যেটি বলতে চাই যে এখানে আমাদের বুলবুল ভাই যে কথাটি বলছিলেন, এবং আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে আজকে বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তখন আমাদের সকলের স্মরণে আছে 2006 সালে সুইডেন বিএনপির সভাপতি জিক্রু, তিনি ওনার নাম ঝিন্টু, উনি ডাবল মার্ডারের আসামি ছিলেন। ওনাকে মাফ করার প্রসেস হওয়া, উনি আসেন, ওনাকে যখন মাফ করা হয় তারপরে উনি আত্মসমর্পণ করেন এবং তারপরে ওনার সাজা মওকুফ করা হয়। সুতরাং আমি যেটা বলছি যে মহামান্য রাষ্ট্রপতির বা সরকারের নির্বাহী ক্ষমতায় বাতিল করতে পারবে না। আরেকটি বিষয় আমি বলতে চাই যে এখানে কথা কিন্তু বলা হচ্ছে কেন, এখানে ইঙ্গিত করা হচ্ছে যে আওয়ামী লীগের সুবিধা পেয়ে ওনারা এটি মাফ করেছেন। তাহলে আমি যে প্রশ্নটি রাখতে চাই যে এই যে সেনাপ্রধানের ভাইয়ের কথা বলা হচ্ছে, জোসেফের কথা, তিনি তো 20 বছর জেল কেটেছেন। আপনারা কি জানেন যে 20 বছরের মধ্যে 15 বছরই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল? তাহলে আওয়ামী লীগ এই 15 বছর মাফ করলো না কেন? শেষে এসে কেন মাফ করলো? আওয়ামী লীগ একটু প্রশ্ন করি, এখানেই কথা, যদি আওয়ামী লীগ তাকে সহযোগিতাই করতে চাইতো তাহলে তো অনেক আগে মাফ করে দিতে পারতো। সুতরাং এভাবে করছেন যে সেনাপ্রধান তার দায়িত্ব নেওয়ার ঠিক 1.5 মাস আগে এটা মাফ করা হয়েছে, মানে সেনাপ্রধানের এই পদটিকে অনেকটা একটু মানে সবার সামনে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য এই কাজটি করা হতে পারে। বিতর্কের ঊর্ধ্বে কি? এখানে ওনার ভাই যে জোসেফ যে ফ্রিডম পার্টির একজন কুখ্যাত সন্ত্রাসী, তার সাথে সংঘর্ষে নিহত হয়েছিল, যে সন্ত্রাসী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 32 নম্বরের বাসায় হামলা পর্যন্ত করেছিল না। এইসব ইতিহাসে তো আসলে এত কিছু আলাপ করার সময় নেই, বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমি যে কথাটি বলা হয়েছে, যেমন জাতিসংঘের যে বিষয়টি আনা হয়েছে, এখানে কিন্তু জাতিসংঘে একটি নর্মাল ব্রিফিং এর সময় যে সাংবাদিক জাতিসংঘের একজন আন্ডার সেক্রেটারিকে প্রশ্ন করেছিলেন, আমাদের তো আসলে সবকিছু ইতিহাস দেখে বলতে হবে, উনি কিন্তু এর আগে বিভিন্ন সময়ে যখন হেফাজতের ঘটনা ঘটেছিল তখনও কিন্তু তিনি জাতিসংঘে এরকম একটা প্রশ্ন করেছিলেন। এর আগে যখন আমাদের নির্বাচনগুলো হল তখন এরকম একটা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে নির্বাচন বিতর্কিত হচ্ছে, বাংলাদেশে নিষিদ্ধ করা যায় কিনা।
তো আমি যেটি বলছি, যেগুলো কিন্তু সবকিছুই একদম খুব প্ল্যান প্রোগ্রাম করেই করা হয়েছে। এখানে আমাদের বুলবুল ভাই যে কথাগুলো বললেন যে এর ফলে আমাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বা এটি হয়েছে, আন্তর্জাতিক কোর্টে যেতে হবে। প্রথম কথা হলো, জিনিসগুলো উনি তো নিশ্চয়ই, উনিও আমার থেকে ভালো আইন জানেন। আজকে প্রথমে কি করতে হবে, আজকে আমরা দেখেছি যে হাইকোর্টের সংক্ষুব্ধ ব্যক্তিরা আবেদন করেছেন, তারপরে হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন যে আল জাজিরার এই কন্টেন্টগুলো ইন্টারনেট থেকে সরিয়ে ফেলার জন্য। সরকার কিন্তু ইচ্ছা করলে আল জাজিরাকে ব্যান করে দিতে পারতো, সরকার কিন্তু সেটি করেনি। গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি, কোর্ট যে অর্ডার দিয়েছে সরকার সেটি করেছে। এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে আল জাজিরাকে তার এই মিথ্যা রিপোর্টের বিরুদ্ধে বাংলাদেশ সরকার থেকে তার কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। উনি কিন্তু হাইকোর্টে কিন্তু কিউসিরা, হাইকোর্টে কিন্তু সম্মানিত যারা কিউসি ছিলেন তারা কিন্তু ভিন্ন মত দিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই এই আল জাজিরাকে নিষিদ্ধ করার বিপক্ষে মত দিয়েছেন, সেটি পত্রিকায় এসেছে। সরকার তো নিষিদ্ধ করেনি, আমি তো সেটাই বলছি, সরকার তো নিষিদ্ধ করেনি, সরকার তো কিউসিদের মতামতের জন্য অপেক্ষা করেনি, তাই নিষিদ্ধ করেনি। সরকার যেটি করেছে, হাইকোর্টের যে নির্দেশনা সেটি প্রতিপালন করছে। আমি যেটি বলছি, উনি তো ইন্টারন্যাশনাল কোর্টের কথা বললেন, মানে সকল কিছুর তো একটা নিয়ম ফলো করতে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এরই মধ্যে প্রতিবাদ আল জাজিরাকে পাঠানো হয়েছে। আল জাজিরার একটা নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আল জাজিরা যদি সেই প্রতিবাদটির ব্যাপারে ব্যবস্থা না নেয় তখন হয়তো ইন্টারন্যাশনাল কোর্টে যাওয়া যাবে। সুতরাং আমরা ইন্টারন্যাশনাল কোর্টে যাব না এটি বলছি না। আরেকটি বিষয় হলো, এখন প্রতিবেদন নিয়ে বলতে হবে। প্রতিবেদন নিয়ে যদি বলতে হয় যে প্রতিবেদনটি তাহলে কিভাবে কতগুলো ভাবে বিভক্ত করা হয়েছে, প্রতিবেদনও দেখানো হয়েছে যে আমাদের সেনাপ্রধানের ভাই যারা আছেন তারা ওখানে আছেন, পলাতক অবস্থায় আছেন, যেটি তো প্রমাণ হয়েছে, যেটি আসলে সঠিক না। দ্বিতীয় বিষয়ে বলা হয়েছে তারা নাকি ওখানে অনৈতিক কর্মকাণ্ডের সাথে, অবৈধ অর্থ ইনকামের সাথে জড়িত। আমি আশা করি যে আমাদের সম্মানিত মোসাদ্দেক হোসেন বুলবুল ভাই সহ সকলেই নিশ্চয়ই অত্যন্ত মনোযোগের সাথে প্রতিবেদনটি দেখেছেন। ওনারা যদি প্রতিবেদনটি দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রতিবেদনে বলা হয়েছে যে ওনার যে ভাই আছেন হারিস, তাকে সাইকোপ্যাথ বলা হয়েছে। প্রতিবেদকে বলেছে, তাহলে একজন সাইকোপ্যাথ যদি একটি রুমে বসে বিভিন্ন কথা বলে, সেটিকেই তারা প্রমাণ হিসাবে ধরে নিয়েছে। দ্বিতীয় বিষয় হলো, ওখানে যে ফ্ল্যাটে তারা আছেন দেখানো হয়েছে, আমরা যদি সেই ফ্ল্যাটটি দেখি, সেই ফ্ল্যাটটি কিন্তু ঢাকা শহরের অধিকাংশ ফ্ল্যাটের থেকেও ছোট। একজন সেনাপ্রধানের ভাই, তিনি নাকি ওখানে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছেন, অথচ তিনি ওখানে একটি ছোট্ট ফ্ল্যাটের মধ্যে আছেন। এবং ওখানে আপনারা দেখবেন যে ওখানে বিভিন্ন সময় কিছু বন্ধ রেস্তোরাঁ, বিভিন্ন ব্যবসা দেখানো হয়েছে যেগুলো নাকি ওনার ভাই করতে গিয়েছিলেন এবং এই ব্যবসাগুলো বন্ধ হয়ে গেছে। তো উনি যদি এত বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসা করেন, তাহলে ওনার ওখানে একটা রেস্টুরেন্ট খোলারই দরকার কি, এসব ব্যবসা করারই দরকার কি? আরেকটি বিষয় হলো যে ওখানে বলা হয়েছে যে ওখানে মানি লন্ডারিং করা হয়েছে, অর্থ পাচার করা হয়েছে। কিছু আপনারা দেখবেন আল জাজিরাতে কিছু কোম্পানির স্ক্রিনশট দেখানো হয়েছে, কিছু কোম্পানির নাম বলা হয়েছে। কিন্তু আমরা যদি বিশ্বের বিভিন্ন বড় বড় CNN, NBC, বিবিসির বিভিন্ন ইনভেস্টিগেটিভ রিপোর্ট দেখি, সেখানে কিন্তু তারা যখন এরকম অভিযোগ করে, তারা কিন্তু সুস্পষ্টভাবে মানি ট্রেল দেখায় যে এখানে এই কোম্পানি থেকে এই অ্যাকাউন্টে টাকা গেছে, এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা গেছে, এখান থেকে এখানে টাকা গেছে। আপনারা দেখবেন যে আল জাজিরাতে এরকম কোনো কিছু দেখানো হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে কোনো রকম কোনো সম্পর্ক নাই কোনো কিছু, অথচ ওনাকে বলা হয়েছে যে উনি নাকি এই ঘটনার সাথে জড়িত। আমি আরেকটি বিষয় বলতে চাই যে এখানে কিছুদিন আগে আমাদের দেশের একজন অত্যন্ত নামকরা সাংবাদিক খালিদ মহিউদ্দিন ভাই ডয়চে ভেলেতে আছেন, তিনি আল জাজিরাতে এই যে একটি নাটকের মতো ডকুমেন্টারি তৈরি করা হয়েছে, সেখানে নেত্রা নিউজের তাসনিম খলিল, উনি খালেদ মহিউদ্দিন ভাইকে ইন্টারভিউ দিয়েছেন, ইউটিউবে এটা আছে, আমি সকলকে অনুরোধ করবো ইন্টারভিউটি আপনারা দেখবেন। এবং সেখানে খালেদ মহিউদ্দিন সাহেব তিনি ওনাকে জিজ্ঞেস করেছেন যে আল জাজিরাতে বলা হয়েছে সেনাপ্রধানের অডিও বার্তা থেকে যে উনি নাকি সেনাপ্রধান বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নাকি সেনাপ্রধানের সাথে দেখা করেছেন। জি, এখানে ভুল স্বীকার করেছেন উনি, ওই ভুলটি স্বীকার করেছেন উনি, ওই ভুলটি স্বীকার করেছেন। আমার কথা হলো যে উনি স্বীকার করেছেন, কিন্তু সেটি বড় কথা নয়। আমার কথা হলো আল জাজিরা একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশ করলো, আল জাজিরা জানে না যে বাংলাদেশে মহামান্য বলতে রাষ্ট্রপতিকে বোঝায় আর মাননীয় বলতে প্রধানমন্ত্রীকে বোঝায়। এই সকল বিষয় তো আমাদের চিন্তা করতে হবে। আজকে আরেকটি বিষয় আমরা দেখি, আমি যে কথাটি বলতে চাচ্ছি, যে বলা হলো যে ইসরায়েল থেকে নাকি বাংলাদেশ সেনাবাহিনী সমরাস্ত্র কিনেছে, অথচ ইসরায়েলের সাথে আমাদের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন নাই। কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন না থাকলে কোনো দেশ থেকে কোনো সমরাস্ত্র, কোনো আড়ি পাতার যন্ত্র, কোনো কিছুই কেনা সম্ভব নয়। এটি একটি সাধারণ কমন সেন্সের বিষয়। এখন ওনারা যদি বলেন যে আপনি ভাই আপনি আইফোন ইউজ করেন, এই আইফোনের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটি ইসরায়েল তৈরি করছে, তাহলে তো বাংলাদেশে আমরা যারা ভাইবার ইউজ করি সবাইকে তো প্রথমে আসলে ইসরায়েলের এজেন্ট হিসেবে ধরতে হবে, কারণ ভাইবারের যে সফটওয়্যারটি সেটি ইসরায়েল তৈরি করেছিল। আমি এই কথাগুলো বলছি যে আল জাজিরার মতো একটা আন্তর্জাতিক গণমাধ্যম এরকম
উদ্দেশ্য প্রণোদিত এরকম ষড়যন্ত্রমূলক বা এরকম একটি ব্যক্তিগত আক্রোশ থেকে একটি প্রতিবেদন করেছে, এটি অত্যন্ত দুঃখজনক বলে আমরা মনে করি। এবং এটির যে আসলে সত্যতা নেই সেটি আসলে এরই মধ্যে তাদেরই বিভিন্ন পরস্পর বিরোধী বক্তব্যে প্রমাণিত হয়ে গিয়েছে। জি, আমরা একটু বুলবুল ভাইয়ের কাছে যাব। আসলে আমরা বুলবুল ভাইয়ের সাথে কানেক্ট করাতে বেশ মুশকিলে পড়ছি, ওনার কথা আমরা শুনতে পাচ্ছিলাম না। সেজন্য আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমরা বুলবুল ভাইয়ের কাছ থেকে আমরা আবার এক কথা শুনবো। জি, বুলবুল ভাই, আসলে আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আসলে কি বলবেন? এটি আসলে অনেকের মধ্যেই আমরা দেখলাম যে পত্রিকা যারা কাজ করছেন, পত্রিকার যারা এডিটর, তারাও কিন্তু এটি নিয়ে প্রথম দিকে কথা বলতে ভয় পাচ্ছিলেন। তারা প্রতিবাদ লিপি ঠিকই প্রকাশ করছেন, কিন্তু আসল নিউজটি তারা প্রকাশ করতে পারছেন না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে। আপনি এ বিষয়ে কি বলবেন ভাই? এই আমাদের মনের মানুষের বিবেকের প্রশ্ন যেখানে আপনারা তুলেন, সেই জায়গাটায় যদি আপনাদেরকে গলা চিপে মারা হয় বা গলা চিপে ধরা হয়, তাহলে আপনি কি কথা বলবেন? আপনার অধিকার আছে যে টেলিভিশনে আপনি আমার কথা প্রচার করবেন? আজকে যে কথাটি বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছে বা তার একটা শর্ট ফিল্ম তৈরি করে আর জাতিরা যে কাজটি করেছে সেটি মানুষ গ্রহণ করেছে কিনা সেটি আপনাকে দেখতে হবে এক কথা। আর সরকার যদি এই জায়গা থেকে বিরত থাকতে চায়, তাহলে আমার সাজেশন যে সরকারকে ইন্টারন্যাশনালি কোনো কেসে এখানে আদালতে হাজির ইন্টারন্যাশনাল কেসে এরকম কোনো ঘটনা কি আসলে আছে? কোনো দৃষ্টান্ত কোনো দেশের আছে? আপনি ইন্টারপোলে আপনি আপনার আসামির খোঁজ খবর দিতে পারেন যে বাংলাদেশে এই আসামিকে আমরা পাচ্ছি না, আমরা ইন্টারপোলের সাহায্য নিই, তাই না? কিন্তু আসলে তো সেই তিনজন অলরেডি ক্ষমাপ্রাপ্ত। জি, সেই তিনজনই তো অলরেডি ক্ষমাপ্রাপ্ত। ইন্টারপোল হলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর ব্যাপারে। মানুষের ক্ষমাপ্রাপ্ত একরকম, আর যারা বিত্তশালী তাদের ক্ষমা আলাদা রকম। তো সেইটাই যদি বাংলাদেশে মানে প্রতিষ্ঠিত হয়, সেটা কি আমাদের জন্য শুভকর হবে? হ্যাঁ, আমার কথাটাই হলো সুইডেন বিএনপির সভাপতি তো মানুষ খুব এখনো দয়ালু লোক ছিলেন। 42% লেখা পড়ায় যাদের অভ্যস্ত নাই, যারা 3 বেলা খাবার জোগাড় করার জন্য ব্যস্ত, যারা 3 বেলা ছেলে মেয়েকে 2টি সন্তান নেওয়ার জন্য তারা যে পরিশ্রম করছে বা যে যুদ্ধ করছে, সেই জায়গার অধিকার যদি আপনি খর্ব করেন, তাহলে কি আপনার এই যে 14,000 কোটি টাকা আপনি বিদেশে পাঠালেন, তা সেই আসামিগুলো আপনি ধরছেন না কেন? জি, আসলে আরেকটি কথা যেটি জয় ভাই বলেছেন সেটি তারেক জিয়াও কিন্তু ফিউজিটিভ আসামি। তার ক্ষেত্রে আপনি কি বলবেন? বাইরে তারেক জিয়া আপনি 12 বছর ধরে ক্ষমতায় আছেন বিনা নির্বাচনে, তাই তো? জি তারেক জিয়ার নামে যদি আমি চ্যালেঞ্জ করছি তো, জি যে তারেক জিয়ার নামে যদি সরকার কোন দুর্নীতির প্রমাণ করতে পারে, তো অবশ্যই তাকে সাজা সেগুলো কি প্রমাণ হয়নি? যেমন যেমন প্রমাণ এতিম হয়েছে, সাজাপ্রাপ্ত যেমন হয়েছে। যেমন টিআইবি সময় যেমন আমরা এতিমের বাংলাদেশে 5 যেমন লাখ দুর্নীতি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, জিয়া ট্রাস্টের সেই তারেক জিয়ার নামে না, কিন্তু কোর্টের কোনো ব্যাখ্যা কোর্ট শোনেনি। কোর্ট সেখানে সম্মান দেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 21শে আগস্ট গ্রেনেড হামলার সাথে তো তারেক জিয়া সরাসরি জি জড়িত। জি সেটি তো বাংলাদেশের কোর্টেই প্রমাণিত হয়েছে। দুর্নীতির অভিযোগটা কিন্তু যেমন দুর্নীতির অভিযোগটাও কিন্তু আছে, যেমন এতিমের দুর্নীতির অভিযোগ থাকা না থাকা সেটা পরে না, সেটা প্রমাণিত, কনভিক্টেড তো উনি। কনভিক্টেড, সে কি বলেছে যে আমাকে মাফ করবেন? না, আমি ইন্টারপোলের কথা বলছি। সরকার আপনি একটার সাথে আরেকটা রাজ্যের জ্ঞান, আপনি এই দেশে জি আমি আমার ভোট দিতে পারছি না, এই দেশে তো এটি নিয়ে আমি মনে হয় উনি সেটি আসলে আরেকটি জানেন না। আলোচনা, সেটি আরেকটি আলোচনার বিষয়। আমি পুরো লাভ নেই, উনি আসলে জানেন না যে ইন্টারপোল এটাতে যাওয়া যায় না। আপনি সাধারণ স্টুডেন্টদেরকে লেখাপড়া করাতে পারছেন না ভালো জায়গায়। আপনি বিসিএস পরীক্ষা দিয়ে আউটপুট করলে আপনি বিসিএস পরীক্ষার সেটি আরেকটি আলোচনার বিষয় ভাই। না না, এখানে আলোচনার বিষয় না, সবকিছু ঠিক আছে, উনি আলোচনা করুক, তাহলে তো এটা বলা যাবে আমার জন্য। ভাই বলে তিনি নির্বাহী কমিটির আদেশে মুক্ত হবেন, এটা কোর্টকে ওভারলুক করে। আইনে যদি থাকে তাহলে 401 ধারায় যদি থাকে তাহলে ওনাকে জিজ্ঞেস করা হোক না। জি বুলবুল ভাই, সুইডেন জয় ভাই আপনার কাছে আসবো আমরা। জয় ভাই আপনাকে আবার বলবো, আইনের প্র্যাকটিস, আইনকে বিজ্ঞানগুলি দেখে যদি নির্বাহী কমিটি বলে যে আমি গোটা দেশকে শাসন করব,
গোটা বিচার ব্যবস্থা আমি চালাবো, তাহলে কি সম্ভব হবে? ওনাকে জিজ্ঞেস করা হোক সুইডেন বিএনপির সভাপতি কিভাবে মুক্ত জি হলো। আসলে যে আপনি 12 বছর থেকে যেটি জয় ভাই একটি কথা বলছেন, জয় ভাই একটি উদাহরণের কথা বলছেন। এই কারোর উদাহরণ দিবেন না, আপনি আমার কথা বলেন। না না, ওনাদের তো উদাহরণ দেওয়া যাবে না, উদাহরণ দিলে তো থলের বিলাস বের হয়ে যাবে। ঠিক আছে, উদাহরণ দেবো না, আপনি বলেন। জি কোনো দরকার ছিল? আজকে আমাদের নামে, মহাসচিবের নামে 80টা মামলা, 90টা মামলা, তারেক জিয়ার নামে 38টা মামলা, খালেদা জিয়ার নামে 38টা মামলা। আচ্ছা, এরকম ঘটনা কি না না, আপনি প্রধানমন্ত্রীর নামে কয়টি মামলা ছিল 2000 নির্বাচনের আগে, 2008-এর আগে? সেগুলো তো আদালতের মাধ্যমে কোয়াশ করা হয়েছে, আদালতের মাধ্যমে। আমি না আসলে বিএনপিকে ধন্যবাদ জানাই, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে না ওনারা মামলা দেওয়ার ঝামেলায় যান নাই তো, সরাসরি গ্রেনেড মেরে 21 আগস্টে চেষ্টা করতেন মেরে ফেলতে। বুলবুল ভাই, জয় ভাই, ইন্টেলিজেন্ট। জয় ভাই আপনার কাছে আসবো। আপনি যদি মনে করেন যে আপনি দেশকে বিক্রি করে দিবেন, সেটা হবে? দেশ বিক্রি হয়ে যাচ্ছে এমন ঘটনা তো আমরা দেখছি না আসলে। না না, ঠিক আছে, বলুন বলতে হবে এরকম তো না, মানে আপনি বাণিজ্যের দাম 45,000 টাকা, 5,000 টাকা, আপনি দেখছেন না দেশ বিক্রি হচ্ছে কিনা? আপনার ট্যাক্সের পয়সায় আপনাকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে কত খরচ আপনি জানেন? কি বলতে? জি, কার ট্যাক্সের পয়সায়? জনগণের টাকাই। কিন্তু না না, আপনার বাবার ট্যাক্সের পয়সায়, জি আমার বাবার ট্যাক্সের জি পয়সায়, কৃষকদের ট্যাক্সের পয়সায় আপনি কার প্রতিবাদ দেখতে পাচ্ছেন? কার প্রতিবাদ দিচ্ছে ওনার কথা বলতে প্রতিবাদ তো হচ্ছে। যেমন আপনি এই প্রশ্নটাই আপনাকে করি, যেমন ইশরাক বিএনপির নেতা ইশরাক যে লাস্ট দুদিন আগে যে ঘটনাটি ঘটলো, জিয়ার খেতাব বাতিলের কথাতে আমরা আলোচনায় যাব, সেইখানে কিন্তু তিনি আন্দোলন করলেন। তিনি তার বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের কাছ থেকে তিনি কিন্তু আসামি পর্যন্ত ছিনিয়ে নিয়ে গেলেন, এবং তিনি মুক্তভাবে আবার বরিশালে কিন্তু প্রোগ্রাম করে আসলেন। জি না, এটা সব দলই সমানভাবে ব্যবহার করেছে তাকে। আমাকে আগে বলেন, প্রদীপ কি করে একটা বুদ্ধি বৈধ অস্ত্র নিয়ে 160 জন আসামিকে মানুষকে মেরে ফেললো, কি করলেন আপনারা? 107 জন আসামি মারার ঘটনা আসলে তার এই বিষয়টি প্রমাণিত না, এখন অভিযোগ কে প্রমাণিত না? আপনি জানেন না এখন পর্যন্ত 107 জন যে মেন ক্রিমিনাল তাকে মারা হয়নি ওদিকে, অথচ আপনি সাধারণ মানুষকে আপনাদের কাজে বিগ্রহ হয়েছে, অমর বিগ্রহ হয়েছে, আপনি তাকে হত্যা করেছেন কি অধিকারে? আচ্ছা, এই ঘটনাগুলো কিন্তু আগেও ঘটেছে, যেমন আপনি ওটা জানার জন্য তো সাংবাদিকতা না, আপনি উদাহরণ দেওয়ার জন্য আপনার সাংবাদিকতা না, আপনার সাংবাদিকতা হলো অরিজিনাল বাস্তব জিনিস আপনাকে সামনে তুলে ধরাটাই আপনার সাংবাদিকতা। মানে এই মনে করি না যে কোনো গল্প কাহিনী দিয়ে পলাশ ফুল ফুটানো আমার কাজ না। জি, আমার কাজ হলো পলাশ ফুল তার নির্দিষ্ট সময় ফুটলো কিনা সেটা দেখার বিষয়। জি, নিশ্চয়ই আমরা বর্তমান নিয়ে আলোচনা করবো, সে কিন্তু মানে আমি জি আপনি একে ওকে টেনে নিয়ে এসে আপনি করছেন কেন? আপনি বলেন যে জাজিরার প্রোগ্রাম যেটা দেখিয়েছে সেটা সঠিক কিনা। জাজিরার প্রোগ্রাম যদি সঠিক না হয় তাহলে প্রধানমন্ত্রী জাজিরার যেমন একটি ঘটনা তো বেরোলো যে সঠিক না, তার যেমন একটা তথ্য হলো হারিস আহমেদ এবং আনিস আহমেদ দুজনকে তো সরকার আগেই ক্ষমা করে দিয়েছে, কিন্তু আপনার বাবা যে নাম রেখেছে, জি তাই না, এই নামটা যদি আপনার ভিসি চেঞ্জ করে দেয় আপনি কি জানতেন? আপনাকে জানাতে হবে না? না জানবেন না, বলেন। জি তো আপনার বাবার কাছে আপনি কৈফিয়ত যাবেন না ভিসির কাছে যাবেন? জি অবশ্যই সরকার সেটি জবাবদিহিতা করছে, তারা বিবৃতি দিয়েছে, যেমন আইএসপিআর বিবৃতি দিয়েছে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়েছে, বিবৃতি কি দিয়েছে? যেমন জি ওই যেমন জি যখন সেনাবাহিনী বাংলাদেশের গর্বের দল, সেই সেনাবাহিনীর প্রধানের ভাইরা যখন এরকম লুকোচুরি করে আইন থেকে বেরিয়ে গেছে তখন বলে, তো এটা তো জনগণের সামনে তার তো দায়িত্ব একটা সাধারণ মানুষের কৃষকের মতো না, তাকে তার নিষ্কর্ষ থাকার জন্য তাকে যাবতীয় যা করার দরকার ছিল সেটি জি আপনার ঠিক এই প্রশ্নটাই আমরা জয় ভাইকে করব, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেন, এখন যদি আইনমন্ত্রীর কথা বলেন, এখন যদি বিচারপতির কথা বলেন, আমরা তো সেটি শুনতে চাই। আমরা শুনবো
যে এই কথাটি প্রধান সেনাপতি যেদিন বলতে পারতেন যে এই আল জাজিরা রিপোর্টের আগে উনি যদি বাস করতেন বা এটাকে সাংবাদিক সম্মেলনে নিউজ দিয়ে প্রচার করতেন, তখন বলতাম যে না, তিনি এটাকে ডিফেন্ড করার জন্য সরকারের করুণা নিয়েছেন এবং তিনি সেনাবাহিনীর প্রধান। জি, আপনার ঠিক এই কোশ্চেনটি আমরা জয় ভাইকে করব। জি, আপনার সাথে আপনাকে আবার পরে কানেক্ট করাচ্ছি। আমি কালকে আমার মা, জি, প্রধানমন্ত্রীর কাছে আমার নামে 40টা 42টা কেস আছে, দেখি আপনার মাধ্যমে জি, মাফ করুন, আমি একটা তো জড়িত নয়। জি, আমরা একটা বোমাবাজির কেসে জড়িত নয়, পুলিশ হত্যাকাণ্ড সেটি আদালত বিচার করবে, আসলে আদালত বিচার করবে জড়িত কিনা। আপনি আদালতের কথা বলছেন, আর প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে আপনি ক্ষমা চাইবেন, তার তো হবে না ভাই। এই সুযোগটা তো সংবিধানে আছে, আসলে বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে। আপনি কৃষকের জন্য বলবেন যে আমি আদালতে যাব, আর যিনি এমপি, যিনি বাংলাদেশে 2000 কোটি টাকার মালিক, তাকে বলবেন আপনি রাষ্ট্রপতির কাছে যান। এই তো আপনাদের বিচার। জি, এই প্রশ্নটাই আমরা জয় ভাইকে করবো। আপনার সাথে আবার জি, আমরা বিচার চাই, বড় লোক আমরা রাষ্ট্রপতি যেখানে বিচার চাইবে আমরা সেখানে। জি, আমরা জয় ভাইকে একটু শুনে আসবো। জি, জয় ভাই, উনি বলছিলেন যে ওই একটি নির্দিষ্ট মানে যারা উচ্চ মহলের বা উচ্চ শ্রেণীর মানুষজন, যেমন সেনাপ্রধানের পরিবারকেই যদি আমরা ধরি, তারাই কেন এই বিশেষ সুবিধাগুলো পেয়ে যাবেন নিয়মিত ভাবেই সব সময়? আপনারা কেন এই, বিশেষ করে যদি আমি বলি, একটি পরিবারকেই কেন আপনারা এই বেশি সুযোগ সুবিধাটা দিলেন? আদালতের আপনাদের সময়ে কিন্তু আদালতে 15 সালে মামলার, যেমন জোসেফের ক্ষেত্রে 15 সালে মামলাটির রায় হয়েছে আপনাদের আমলেই। তাহলে মামলাটি যদি মিথ্যা হয়ে থাকে, আপনাদের আমলে তো বিচার ব্যবস্থাটা স্বাধীন ছিল, তাহলে মামলার রায়ে কিন্তু তিনি খালাস পেয়ে যেতেন, কিন্তু তিনি খালাস পাননি। তার মানে আসলে তাকে এরপরও দোষী সাব্যস্ত হওয়ার পরও কেন আপনারা এই একটি নির্দিষ্ট ফ্যামিলিকে এত সুবিধা দিলেন? এই ফ্যামিলির এই সুবিধা দেওয়ার একটা কারণ কি? আপনার আসলে প্রশ্নটাতে আপনি যেটি করেছেন, প্রথম বিষয় হলো যে আপনি যেটি বলছেন, আপনি বলছেন যে জোসেফের 2015 সালে রায় হয়েছে, রাইট? রায় এসে দোষী সাব্যস্ত রায় না, সর্বশেষ রায়। দোষী সাব্যস্ত যদি না হতো, তাহলে মহামান্য রাষ্ট্রপতির যে 49 আর্টিকেল 49-এ তাকে যে ক্ষমতাটি দেওয়া হয়েছে, সেটি তো হলো দণ্ডপ্রাপ্ত আসামিকেই করতে হবে। তার যদি দণ্ডই না হতো, তাহলে মাফ করতে কিভাবে? এখানে যে বিষয়টি, মাফ করাটা সাংবিধানিক, এটি নিয়ে কোশ্চেন নাই। আমি তো সেটাই বলছি। আপনি যে কথাটি বলছেন যে একটি পরিবারকে না, আমি কিন্তু প্রথমেই আপনার অনুষ্ঠানে বলেছিলাম, আপনি বোধহয় খেয়াল করেননি। জি জি, আপনার কাছে কি তথ্য আছে যে বাংলাদেশে প্রত্যেক বছর কত ব্যক্তির সাজা মওকুফ করা হয়? আপনার কাছে? আমি জানি সর্বশেষ গত বছর পর্যন্ত এই সরকারের আমলে 26 জন, এই সরকারের আমলে 26 জন। জি, এটি তো বলছেন আপনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, একদম সর্বোচ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত। জি জি, প্রত্যেক বছরে রোজার ঈদে এবং কোরবানি ঈদে, হ্যাঁ, মৃত্যুদণ্ডপ্রাপ্ত না এরকম শয়ে শয়ে আসামিকে মহামান্য রাষ্ট্রপতি সরকার ক্ষমা করে দেন। সুতরাং এখানে যে একটু আগে বুলবুল ভাই বলছিলেন যে বিত্তশালী সেনা প্রধান, এমপি বা এরকম লোক হলেই তাদেরকে ক্ষমা করা হচ্ছে, এটি কিন্তু সঠিক নয়। সমাজের সর্বস্তরের বিভিন্ন অপরাধে দণ্ডিত ব্যক্তিকে প্রত্যেক বছর সরকার এবং মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করেন। এখানে যে কথাটি আসছে যে আজকে আমি তো তাই বলে একই পরিবারের তিনজনকে আমি সেটাই বলছি যে আজকে এই পরিবারকে যদি স্পেশাল ফ্যাসিলিটি দিতে হতো, তাহলে তো অনেক আগেই মাফ করা যেত। একটা মানুষকে তো 20 বছর সাজা খাটতে হতো না। সে তো 20 বছর সাজা খাওয়াটার অন্তিম সময়ে যে মাফটি কিন্তু চেয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে বুঝতে হবে যে এখানে এইবার ক্ষমতায় আসার পরে তার রায়ে সাজা হওয়ার পরে তার সেই সুযোগটি সৃষ্টি হয়েছে যে তিনি সরকারের কাছে ক্ষমা চাইবেন। হ্যাঁ, এখানে আমি একটি বিষয় বলতে চাই যে আজকে হারিস বা আনিস তাদের যে সাজা মওকুফ হয়েছে, এই বিষয়টি যদি আগে প্রকাশ হতো তাহলে হয়তো বিভিন্ন প্রশ্নের জন্ম হতো না, এটা সঠিক কথা। কিন্তু আজকে দেখুন, প্রথম আলোর রিপোর্টেও কিন্তু এটি প্রমাণিত হয়নি বা বলা হয়নি যে তাদেরকে যে দণ্ড মওকুফ করা হয়েছে এটি কোনো বেআইনি ভাবে করা হয়েছে, এটি কিন্তু আইনের ভিতরেই করা হয়েছে। আজকে আসলে আমি যে কথাটি বলতে চাই যে আমাদের সম্মানিত আইনের ভিতরে করা হয়েছে, কিন্তু আল জাজিরার প্রতিবেদনটি কিন্তু ছিল অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, মানে প্রধানমন্ত্রী একটি চক্রকে বিশেষ সুবিধা দিচ্ছেন এমন কিছু তারা বোঝানোর চেষ্টা করেছে আল জাজিরা। এবং প্রথম না, সেটা বোঝানোর চেষ্টা করেনি। আপনি যদি দেখেন সেখানে বলা আছে
যে অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান, তারপরে মাফিয়া কথাটি উল্লেখ করা হয়েছে। এখানে বোঝানো হয়েছে যে সেনা প্রধানের ভাইয়েরা তারা সেনা প্রধান হওয়ার কারণে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন। কিন্তু আমি কিন্তু একটু আগেই বললাম যে তারা পুরো ডকুমেন্টারিতে এক জায়গাতেও দেখাতে পারেনি যে তারা কোন কন্ট্রাক্টের মাধ্যমে টাকাটা খেলো, কোন ব্যাংকে টাকাটা নিল, কোন প্রকল্প থেকে তারা টাকাটা নিল। তারা শুধু বলেছে যে ওখানে একজন সেনাবাহিনীতে যিনি মাদকাসক্তির কারণে, এই যে স্বামী যে সেনাবাহিনী থেকে বহিষ্কৃত হয়েছে, তার বক্তব্য দিয়ে বলা হয়েছে যে এখানে নাকি বিভিন্ন অনৈতিক কার্যকলাপ হয়েছে। কিন্তু আমি যে কথাটি বলছিলাম যে আপনাকে তো একটা ডকুমেন্ট দেখাতে হবে, যে আপনাকে বলতে হবে স্পেসিফিক্যালি যে আপনি এই প্রকল্প থেকে অমুকে টাকা করেছে বা এই প্রকল্পে দুর্নীতি হয়েছে, এই করা হয়েছে, না হলে তো সেই পদ্মা সেতুর সেই আষাঢ়ে গল্পের মতো হয়ে যাচ্ছে, একই ঘটনা ঘটছে না। আর এখানে আমি একটু বলতে চাই, এখানে তো যে আমাদের আজকে বিএনপি যে কেন জনবিচ্ছিন্ন তার একটি প্রমাণ কিন্তু বুলবুল ভাই যখন আপনাকে বলেন যে পুরানো কথা টানার দরকার নাই, কারণ পুরানো কথা টানলে তো ওই যে হাটে হাড়ি ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। আজকে তো উনি এই যে কথাটি বললেন যে আপনি বললেন যে ইশরাক উনি আসামি ছিনতাই করে নিয়ে গেছেন, তারপরে উনি ঠিকই আছেন। আমরা কিন্তু বুলবুল সাহেব তো অত্যন্ত, আমি শ্রদ্ধা করি ওনাকে, উনি আমার বাবা মরহুম নাসিম সাহেবের সাথে ওই সময় রাজনীতি করেছেন। ওনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, ওনাদের সময় বিখ্যাত কোহিনূর, তিনি রাসেল স্কয়ারে প্রকাশ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ মোহাম্মদ নাসিম, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সহ এরকম বরেণ্য ব্যক্তিদের সরাসরি লাথি মেরেছেন, পিটিয়েছেন, অর্ধনগ্ন করেছেন, সকল কিছু করেছেন। সমস্যা হলো কি জানেন, যে ওনারা তো এই পুরানো কথাগুলো শুনলেই ওনারা পিছটান দেন, কারণ ওনারা তো জানেন যে ওনাদের এই অতীত ইতিহাস তো আছে। আজকে হাজার হাজার কোটি টাকার কথা বলা হচ্ছে, আজকে আপনি যে জাতিসংঘের কথা বললেন, টিআই এর কথা বললেন, এই টিআই এর মাধ্যমে বিএনপির সময় আল্লাহর রস্তে 5 বার কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এইটা বলতে গেলে কিন্তু আবার এখন বুলবুল ভাই না না পুরানো কথা তো টানা যাবে না, এখনকার কথা বলেন এখন কি হচ্ছে। জি, তো এখন আমি যেটি বলতে চাচ্ছি, আপনাকে আরেকটি প্রশ্ন এখানে করে রাখতে চাই। জি এখানে, জি আপনাকে এখানে আরেকটি প্রশ্ন করে রাখতে চাই যে বিভিন্ন পত্রিকাতে তার সম্পাদকরা কেবলমাত্র প্রতিবাদ লিপি ছাপতে পারলেন এই আল জাজিরার ডকুমেন্টারির ব্যাপারে, কিন্তু তারা সেই সংবাদটি নিয়ে কথা বলতে পারলেন না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কি আসলে এই কণ্ঠরোধে সাংবাদিকদের কণ্ঠরোধ করছে না? এটি সঠিক নয়। তারা প্রতিবাদটি চেপেছেন, আপনারা দেখেন, আপনি তো নিশ্চয়ই দেখেছেন, আপনি যেহেতু বিভিন্ন পত্রিকার সাথে যুক্ত আছেন, সকল পত্রিকাতেই কিন্তু এডিটোরিয়াল বের হয়েছে এবং বিভিন্ন কলামিস্ট তারা আল জাজিরার প্রতিবেদনের পক্ষে বিপক্ষে, এই প্রতিবেদনে কিভাবে কি কি অসঙ্গতি আছে সেগুলো যেরকম তুলে ধরেছেন, অনেক আমাদের বরেণ্য সাংবাদিক কিন্তু সেটি তুলে ধরে আবার এটিও বলেছেন যে এখানে যদি কোনো কিছু সত্যতা থাকে সেটিও সরকারের এবং তদন্ত করে দেখা উচিত। যে আপনাকে দুইটা সাংবাদিকের কথা কোট করি, যেমন নাইমুর রহমান, দৈনিক নতুন সময়ের সম্পাদক নাইমুর রহমান ভাই এবং মাহফুজ আনাম, তারা দুজনই কিন্তু এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলেছেন যে তার জন্য তারা এই ব্যাপারে বিস্তারিত সংবাদ প্রকাশ করতে পারছেন না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যাপারে তাদের যদি তারা মনে করেন যে সংবাদ, আপনি কি মনে করেন যে এই আইনে কোনো দুর্বলতা নেই? আপনি কি মনে করেন এই আইনে কোনো দুর্বলতা নেই? বাংলাদেশের সকল আইনেই দুর্বলতা আছে এবং আমাদের আইনমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে দুর্বলতাগুলো আছে বা যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু কন্টিনিউয়াস আমাদের সম্মানিত সাংবাদিক সমাজের সাথে সরকারের মত বিনিময় হচ্ছে। কোনো আইনই তো পারফেক্ট না, ওনারা বিভিন্ন সময় যে ইনপুট গুলো দিচ্ছেন, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু বেশ কয়েকবার অ্যামেন্ডমেন্টও আনা হয়েছে। সুতরাং যে দুর্বলতাগুলো আছে সেগুলো নিশ্চয়ই আমি মনে করি আমাদের দেখা উচিত এবং সেগুলো সংশোধন করা উচিত। জি জি, আমরা এবার আমরা একটু সর্বশেষ এই মুহূর্তে আমি যদি একটু আপনাকে এই বিষয়টাতে কনক্লুশন টানতে চাই যে আসলে এই আল জাজিরার প্রতিবেদনের বিষয়ে সরকারের এই মুহূর্তে অবস্থানটা কি? খুব সংক্ষেপে। আল জাজিরার প্রতিবেদনের বিষয়ে, এই প্রতিবেদনটি যে মিথ্যা এবং ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক, এটি তো সরকার তাদের বিভিন্ন বিবৃতির মাধ্যমে, সরকার তো এটি তো একটি প্রশাসন, এটি তো আমার আপনার মতো ব্যক্তি নয় যে আমি আপনার মতো তো সরকার ধরেন পল্টন ময়দানে যে মাইক লাগিয়ে বলতে পারবে না, সেটি আমরা রাজনৈতিক দল করতে পারি, কিন্তু সরকার কিন্তু একদম নিয়মের মধ্যে দিয়ে যাচ্ছে। কোর্টের যে অর্ডার আছে সেটি প্রতিপালন করছে এবং এখানে যে কথাটি বলা হয়েছে, আমি যেটি বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অভিযোগ দিয়েছেন, আল জাজিরার প্রতিবাদ পাঠিয়েছেন, আল জাজিরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেটির জবাব না দিলে তারপরে আমরা চিন্তা করতে পারবো যেটি নিয়ে আন্তর্জাতিক আদালতে, যেটি আমাদের বুলবুল সাহেব বললেন। এখানে তো আসলে যে কথাটি উনি বলেছেন যে ইন্টারপোল হলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর জন্য, ইন্টারপোল হলো জার্নালিস্টিক অ্যাক্টিভিটিস এর জন্য না, এটা হয়তো উনি জানেন না বলেছেন। তো যাই হোক, সেইটা তখন মানে এটি তো ধাপে ধাপে আগাতে হবে। সুতরাং সরকারের স্ট্যান্ড সেটি আছে এবং
আমি মনে করি যে বিভিন্ন তথ্য হারিস উপাত্তের মাধ্যমে হারিস চৌধুরীর আপনি যে সবকিছুকেই মিথ্যা বলে একদম উড়িয়ে দিচ্ছেন, কিন্তু হারিস চৌধুরীর যে পাসপোর্ট জালিয়াতি হারিস সেটি তো আসলে মিথ্যা নয়। হারিস চৌধুরী, জি জি, মোহাম্মদ হারিস। মোহাম্মদ হারিস, ভুল বললাম, জি। হারিস আহমেদ, হারিস আহমেদ যে পাসপোর্ট জালিয়াতি করেছেন এটি কি না, মিথ্যা? এখানে উনি পাসপোর্টের ব্যাপারে যদি কোনো অসঙ্গতি থাকে, সেটি যদি কোনো অপরাধ থাকে, আমি তো বলছি যে সেটি অপরাধ থাকলে অবশ্যই সেটি খতিয়ে দেখে নিশ্চয়ই বিচার করা হবে, সেটির তো জি জি, অপরাধ থাকলে এটাই বিচার করা হবে। তার মানে এটা কিন্তু এর আমাদের মধ্যে কয়েকজন মেরিট এর সাংবাদিকরা আছেন, তারাও বলেছেন এর মধ্যে কিন্তু যে মেরিট আছে, একদম উড়িয়ে দেওয়ার মতো না, এই প্রতিবেদনের কোনটা? অনেক অংশই আছে এমন। যেমন এই যে না, পাসপোর্ট না, জালিয়াতির কথাটাই প্রতিবেদনের বললাম। না না না, এটা আমি আপনার সাথে একমত। প্রতিবেদনের কোনো অংশেই মেরিট নেই। আপনি যদি বলেন যে একজন ব্যক্তি পাসপোর্ট জালিয়াতি করছে, সেটার জন্য তো আর আল জাজিরার মিডিয়া নিউজ করতে হয় না। সেটা তো বাংলাদেশে পাসপোর্টের ব্যাপারটা সত্যি না মিথ্যা সেটিও তো খতিয়ে দেখতে হবে। কিন্তু আল জাজিরাতে আপনি যে বলছেন মেরিট আছে, কোন অংশে মেরিট আছে? আল জাজিরা কি দেখাতে পারছে যেখানে তার ভাইরা ব্যবসা করছে তার কোনো প্রমাণ তারা দেখাতে পারছে? তারা তারা কি দেখাতে পারছে যে উনি সরাসরি কোনো কিছু উপহার দিয়েছেন তার ভাইদেরকে, তার ভাই সরকারি কোনো ব্যবসা নিয়েছে? এরকম তো কোনো কিছু করতে পারেন নাই। শুধু যদি করতে না পারেন, তাহলে শুধুমাত্র তার ভাইদের সাজা হয়েছিল, হারিস সেই সাজার কারণে। হারিস আহমেদের কিন্তু স্বীকারোক্তি রয়েছে, হারিস আহমেদের কিন্তু স্বীকারোক্তি রয়েছে এই ব্যাপারে। হ্যাঁ, স্বীকারোক্তি কি আছে সেটাই তো আমি বলছি আপনাকে, যে এখানে এই কথাগুলো কিন্তু এসেছে যে আল জাজিরা নিজেই বলেছে যে সাইকোপ্যাথ একজন। তা হারিস আহমেদকে আল জাজিরা নিজেই বলছে সাইকোপ্যাথ, তাহলে আপনি একজন সাইকোপ্যাথের স্বীকারোক্তি কিভাবে গ্রহণ করবেন? আরেকটি বিষয় হলো যে আপনি যেখানে স্বীকারোক্তির কথা বলছেন, আপনি যেহেতু ডিজিটাল জগতে আছেন, এগুলো ব্যবহার করে জানেন, আপনি কি দেখেছেন যে হারিস আহমেদ কি সাথে একটা মাইক্রোফোন নিয়ে বলেছে যে আমি এই করতেছি? আপনি কিন্তু ইজিলি এগুলো ডিজিটালি এডিট করা যায়, এবং এটি যে করেছে তার আরেকটি উদাহরণ আমি দেই আপনাকে। আপনারা তো দেখেছেন, আপনি দেখবেন যে সেনা প্রধান যখন দেখালো কি আল জাজিরাতে যে উনি মালয়েশিয়া যাওয়ার জন্য প্লেনে উঠলেন, এটা দেখাইছে না জি ভাইদের সাথে দেখা করার জন্য মালয়েশিয়াতে? জি উনি মালয়েশিয়াতে প্লেনে ল্যান্ড করলেন, হারিসের সাথে যখন দেখা করলেন, আপনারা যদি জুম করে দেখেন, দেখবেন ওখানে এয়ারপোর্টের যে লোগো, সেই এয়ারপোর্টের লোগো হলো একটি ইউরোপিয়ান দেশের এয়ারপোর্টের লোগো। তাহলে মালয়েশিয়ার এয়ারপোর্টে কি ইউরোপিয়ান দেশের এয়ারপোর্টের লোগো থাকে কিভাবে? তারপরে হারিস যে গাড়িটি ব্যবহার করছে, সেই গাড়ির নাম্বার প্লেট আপনি দেখবেন ইউ নাম্বার প্লেট, ইউরোপীয় ইউনিয়ন। তা মালয়েশিয়াতে বসে কি একজন ইউরোপীয় ইউনিয়নের নাম্বার প্লেট ব্যবহার করতে পারে? সুতরাং এখানে যে বিভিন্ন ডিজিটাল জালিয়াতি এই আল জাজিরার প্রতিবেদনে করা হয়েছে, এটি কিন্তু প্রমাণিত। সুতরাং আমি তো মনে করি হারিসের যে বক্তব্য দেওয়া হয়েছে সেটিও যে আল জাজিরা সাজায় নাই, তার কোনো প্রমাণ কিন্তু আমাদের হাতে নাই। জি জি, আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। আমরা জিয়ার জিয়ার খেতাব বাতিল প্রসঙ্গে যাব। আসলে আমাদের অনুষ্ঠানটা একটু ইন্টারাপ্টেড, আরেকজন আলোচকের অনুপস্থিতি আমরা ভিডিওতে দেখাতে পারছি না, সেজন্য একটু ইন্টারাপ্টেড হচ্ছে। আমরা একটু জিয়ার জিয়ার খেতাব বাতিল প্রসঙ্গে যাব। আপনারা সকলেই জানেন যে গত 10 তারিখে জামুকার একটি বৈঠকের মাধ্যমে খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এবং তার খুনিদের বঙ্গবন্ধুর খুনিদের যে খেতাব ছিল সেই খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে 10 তারিখে, এবং সেই সাথে জিয়াউর রহমানের খেতাব বাতিলেরও একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে যদি আমরা একটু বুলবুল ভাইয়ের কাছ থেকে শুনে আসি যে এই খেতাব বাতিলের সিদ্ধান্তের ব্যাপারে আপনার অবস্থানটা কি? না, ধন্যবাদ ইমরান। জি সেটা হলো কি, আজকে বাংলাদেশে সব থেকে মাছ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে, তাই না? তো আমরা আল জাজিরা রিপোর্ট নিয়ে যে সরকার একটা বিস্তৃত বেকায়দায় পড়েছে, বা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যে আজকে বাংলাদেশকে যে নিরবিচ্ছিন্ন একটা আইনের বাইরে দেশকে পরিচালনা করছে, সেটাকে ঢাক দেওয়ার জন্য আমাদের সাবেক বীর মুক্তিযোদ্ধা বীরত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পদক কেড়ে নেওয়া হবে। এটা কি খুব বীরত্বের কাজ যেটা করা হচ্ছে? যে আমি একটি অন্যায়কে ঢাকার জন্য, একটি ন্যায়কে, প্রতিষ্ঠিত ন্যায়, সেটাকে আজকে বাদ দেওয়ার জন্য মানুষ চেষ্টা করছে। তো যারা এই কাজটি করছেন, তারা কি নিজের মুখে হাত দিয়ে বলতে পারবে ইমানদারিত্বের সাথে যে কাজটি সঠিক না বেঠিক? এই কথাটি আমরা বলতে চাই। আমরা জিয়া রহমানের, এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তিনি অন বিহাফ অফ শেখ মুজিবের অনুরোধে তার প্রতি সম্মান দেখে এই কাজটি করেছিলেন। কিসের জন্য? যে রাষ্ট্রদ্রোহী মামলা সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কাজ করেছিলেন, যে তার হাতে প্রথম মানে আমাদের দেশের বিরুদ্ধে যারা ছিল তাদের সেনা বা একজন সেনাপতিকে এবং তার
অধীনস্থ সৈনিকদেরকে হত্যা করে স্বাধীনতার ঘোষণায় তিনি ঝাঁপিয়ে পড়তেন। তো এই কাজটি তৎকালীন সময়ে যদি আওয়ামী লীগের নেতারা, যিনি আজকে জামুকার এই দায়িত্বে আছেন, তিনি যদি তৎকালীন সময় ঘোষণা দিতেন, তাহলে তো এই সমস্যা তৈরি হতো না, তাই না? জি, কিন্তু যেই যারা অভিযোগে আসলে জামুকা সিদ্ধান্তটি নিয়েছে, অভিযোগের প্রসঙ্গটি আপনি কি বলবেন? যেমন বঙ্গ অভিযোগ, ভাই আমি 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 আগে 71 জি পর্যন্ত জি আসতে জি চাই, জি জি বল তারপরে আপনি আমাকে এখন মেরে ফেলেন, জি জি বা আপনি আমাকে জবাই করেন বা পুঁতে ফেলেন, বা মুসলমান হিসাবে বুঝেন বা হিন্দু হিসাবে বুঝেন, সেটা আপনার চাই, তাই না? জি তো আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে খেতাব, এই খেতাবটি দিয়েছিল তৎকালীন সময়ে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবের কি সরকার, বলে, বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমানের মুজিবুর সরকার। রহমান। তো উনি বাংলাদেশে যারা জীবিত ছিলেন তাদেরকে খেতাব দিয়েছে বীর শ্রেষ্ঠ, আবার বীর উত্তম এবং বীর প্রতীক, এই তিনটি খেতাবে অন্তর্ভুক্ত করেছিল। এই অন্তর্ভুক্তের মধ্যে সেখানে জিয়া রহমান একজন বীর সেনানায়ক হিসাবে দায়িত্ব পেল। তো এইটা যদি মনে করে যে বর্তমান সরকার যে সমস্ত অন্যায়কে ঢাকার জন্য জিয়া রহমানের এই পদককে বাতিল করা হবে বা জিয়া রহমানের পদক নিয়ে তারা সন্তুষ্ট হবে, বাংলাদেশের জনগণ সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এই কারণে নাই যে এরকম একটা অসচেতন একটা সরকার, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে আজকে নির্বাচনে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ আজকে থানায় গেলে বিচার পায় না। বাংলাদেশের মানুষ আজকে পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনতা সার্বভৌমত্বের যে ঐক্য সেনাবাহিনী, সেটা আজকে ভঙ্গুর অবস্থায় তৈরি হয়েছে। আজকে বিসিএস ক্যাডার যারা আছেন তারা সরকারের তপ্লিবাহক হিসাবে পালন করছেন। আজকে একজন ম্যাজিস্ট্রেটকে আগে মানুষ যে সম্মান করতো, আজকে ভোট চুরি করতে দেখে এই মানুষ কিন্তু আর ম্যাজিস্ট্রেটকে সম্মান করে। তারা এখন মনে করে যে এসব বেনিফিট দিয়ে দেশ চালানো সমীচীন নয়। সেহেতু জিয়া রহমানের পদক থাকলো কি থাকলো না, জিয়া রহমানের পদক কারা কাড়লো, যা বা যারা কাড়লো তাদের নামে কতটুকু সততা আছে বা নিষ্ঠা আছে, ইমানদারিত্ব আছে, তাদের কয়টি মুক্তিযোদ্ধার নাম দিয়ে কয়টি বাড়ি হয়েছে, কত ব্যবসা বাণিজ্য হয়েছে, সেটি কিন্তু আজকে মানুষ দেখবে। আপনি জিয়া রহমানের নাম কেটে ফেললেও জি বিএনপি বা সাধারণ মানুষের কোনো কিছু যায় না। জি আপনি অভিযোগটি নিয়ে যদি বলতেন, শাহজাহান খান শাহজাহান খান জামুকার সিদ্ধান্ত নেওয়ার পরে। জি ওই ব্যক্তির নামে কিছু বলতে চাই। জি ওই ব্যক্তি একটা মানুষ। 75 সালের আগে কি বলে শেখ মুজিবুর রহমান সাহেবকে তারা গণবাহিনী তৈরি করে মারার চেষ্টা করেছে। রাষ্ট্রপতির ক্ষমতাকে খর্ব করার জন্য তারা একটা বিপ্লব করার চেষ্টা করেছে। তাদের কাছ থেকে আমরা জিয়া রহমানের নাম শুনতে আমাদের পছন্দ না। জিয়া রহমানের যে ব্যক্তি নাম করবে, আমি চাই যে সেই ব্যক্তি হতে হবে তাকে ইমানদারিত্বের সাথে, যে ইমানদারিত্বের মধ্য দিয়ে 71 সালে যুদ্ধ করেছে, সেই ইমানদারিত্ব দিয়ে তাকে আজকে সেই কাজটি করতে হবে। এমন মানুষ, এইসব লোক এমন মানুষ আসলে পাওয়া কি খুব সহজ? বা কি কি হ্যাঁ জি হ্যালো জি জি শোনো, কি বলছেন? বললাম আপনি যে যেমন ইমানদারিত্বের মানুষ চাচ্ছেন, আসলে কি তা পাওয়া সম্ভব? কেন পাওয়া যাবে না? আপনি কি অবৈধ অসত্য লোককে দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন? যাকেই আপনি দায়িত্ব দেন, যাকেই আপনি দায়িত্ব দেন, এক দলের পছন্দ হচ্ছে আরেক দলের পছন্দ হবে না, এটা স্বাভাবিক। তারা আপনার সাথে সাংবাদিকতার এখানে ডিফার করলাম। আপনি কি যেদিকে পানি যাবে সেদিকে ছাতা চলবেন? না, আমি বলছি যে যাকে আপনি দায়িত্ব দেন, এক দলের পছন্দ হবে আরেক দলের অপছন্দ হবে। আপনার পিতা এখানে পাঠিয়েছে লেখাপড়া করার জন্য, বাংলাদেশকে এবং নিজের পরিবারকে পরিচালনা করার জন্য। জি আপনি মনে করেন না যে কি চাকরি বিক্রি করছে, আজকে চাকরির ভাগ পেতে হবে আপনাকে? আজকে বিকেল উচিত লেখাপড়া করানোর দায়িত্ব তার। সে চাকরি বিক্রি করে প্রফেসর নিয়োগকে আজকে বিশ্ববিদ্যালয়ের মেধা শিক্ষক করা হচ্ছে। সেটা ঠিক না? আপনি যেটা বলছেন ইমানদারিত্ব এবং ন্যায় নীতির মধ্য দিয়ে, সমমর্মিতার মধ্য দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করার দায়িত্ব, সেটা কি ঠিক? জি এটাই উচিত, যে ইমানদারিত্বের সাথে। জি এটাই করতে হবে আপনাকে। জি আমি বললাম কি, আমি বলছি যে যে কাউকে দায়িত্ব দিলে সবার কি পছন্দ হবে তাকে? না না, আমি
আমার প্রথম কাজ হলো সত্য কথা বলা, তারপর আপনার নির্দেশিত পথকে পরিচালনা করা। এর বাইরে কোনো কাজ নাই। কিসের কাজ আপনি? আপনি বিনা ভোটে এমপি হয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন আর আমাদের উৎসাহ করবেন? তা হবে না। জি আমি একটু জি আপনার মতো সাংবাদিক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জিজ্ঞেস করেন যে তার মেয়েকে জামাইকে ডিগ্রি পাস করে। এটি আরেকটি প্রসঙ্গ বুলবুল ভাই। না, সবকিছু জড়িত, আপনি একটার সাথে আরেকটা জড়িত। আপনি যখন দেশে আইনের শাসন পরিচালনা করবেন তখন সবার জন্য সমান। একটার সাথে আরেকটি জড়িত ওনার এখন মনে হচ্ছে, এতক্ষণ তো মনে হলো না। সমান, এমপি পরিবারের জন্য সমান, সবার জন্য সমান। সেটিতে আপনি তা করছেন না। জি আমরা একটু জয় ভাইয়ের কাছে এই বিষয় শুনে আসবো। জি আজকে আমি মিটিং করতে গেছি, জি পুলিশের ক্ষমতার উপরে মিটিং। পুলিশকে পুলিশ কিসের জন্য? জি একটু আগে জয় ভাই বললেন ওনাকে এগুলো না বলাই ভালো, উনি আবার অতীতের বিষয়ে বলবার দরকার নাই। জি একটু আগে কিন্তু উনি বললেন, যেমন মোহাম্মদ নাসিম, আমরা আমাদের বাংলাদেশের খুব প্রবীণ নেতা ছিলেন মোহাম্মদ নাসিম, কিংবা মতিয়া চৌধুরী, তাদেরকে কিন্তু আমরা আপনার বিএনপির সময়ে প্রচন্ড রকমের নির্যাতিত হতে দেখেছি। এটি কি অসত্য? কেউ প্রতিবাদ করেছে? আওয়ামী লীগের লোকজন এটাকে সংগতি। জি আমি নির্বাচিত একটা মেয়র ছিলাম। জি আওয়ামী লীগের লোকজন আমাকে 33 সময় বসতে দেয়, আমি কোর্টের মাধ্যমে রায় নিয়েছে আবার বসতে। জি আমি কোর্টকে সম্মান দেখিয়েছি। জি জি আমরা একটু এই প্রসঙ্গে আপনি লাইনে থাকেন, আমরা একটু জয় ভাইয়ের কাছে শুনবো। জয় ভাই, আসলে যেই অভিযোগের ভিত্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পক্ষ থেকে জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রসঙ্গটি বলা হয়েছে, এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি, একটি প্রস্তাব হয়েছে। সেই প্রস্তাবে কিন্তু যে জিয়াউর রহমানের কথা বলা হচ্ছে, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে আমরা জানি যে তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, তিনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই তিনি তার বীরত্ব নিয়েও অনেক বইও লেখা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধে প্রচন্ড রকমের ভালো ভূমিকা রেখেছেন, দেশের স্বার্থে যুদ্ধ করেছেন, বিদ্রোহ করেছেন। এই বিষয়গুলো নিয়ে আপনি কি আপনার মূল্যায়ন কি? মুক্তিযুদ্ধে একজন জিয়াউর রহমানের মূল্যায়ন? এখানে বিষয় যেটি হলো যে জিয়াউর রহমানের, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তটি কিন্তু জামুকা নিয়েছে। জামুকা হলো মুক্তিযুদ্ধ বিষয়ক যে কমিটি আছে, তারা সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়। এটি কিন্তু জামুকার সিদ্ধান্ত। সুতরাং জামুকার এই সিদ্ধান্তে বিএনপি বা একজন সাধারণ নাগরিক যদি সংক্ষুব্ধ হন, তারা যদি মনে করেন যে জামুকার সিদ্ধান্ত সঠিক নয়, তাহলে কিন্তু তারা আইনের আদালতের আশ্রয় নিতে পারেন। সুতরাং এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। যে জামুকা সিদ্ধান্ত নিয়েছে, এবং এটি কিন্তু সরকার সিদ্ধান্ত নেয়নি যে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বাতিল করেছে। সরকারের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জামুকা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু স্বায়ত্তশাসিত যেহেতু প্রতিষ্ঠান, জামুকা সিদ্ধান্ত নিয়েছে, সেটি কিন্তু আপনি নিজেও বলেছেন যে এটি কিন্তু এখনো ফাইনাল হয়নি। দ্বিতীয় বিষয় হলো, এই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতেও কেউ যদি সংক্ষুব্ধ হয়, তিনি কিন্তু জামুকার কাছেও আবেদন করতে পারবেন যে আপনি এটা রিভিউ করেন, অথবা যদি জামুকা রিভিউ না করে তিনি কিন্তু আইন আদালতেও যেতে পারবেন, হাইকোর্টেও যেতে পারবেন, সুপ্রিম কোর্টে যেতে পারবেন। সুতরাং এটি কিন্তু একটি প্রসেসের মধ্যে দিয়ে আছে। সুতরাং জামুকার সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আছে, জামুকা সিদ্ধান্ত নিয়েছে। জামুকা যে বেসিসে সিদ্ধান্ত নিয়েছে সেটি জামুকা থেকে বলা হয়েছে। আজকে এখানে মুক্তিযুদ্ধে জিয়ার অবদানটা জানতে চাইছিলাম আপনার কাছে। আমি বলি, বিষয়টা হলো কি, যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, ঠিক আছে, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, এটা তো অসত্য না, ঠিক আছে। কিন্তু আবার এটিও কিন্তু সত্য যে এই জিয়াউর রহমানই কিন্তু যে সোয়াত জাহাজ থেকে ওই অস্ত্র খালাসের জন্য কিন্তু গিয়েছিলেন। এই কথাগুলো কিন্তু ইতিহাসে আছে। এবং আজকে দেখুন জামুকা কি বলেছে, যে জামুকা যে তার সিদ্ধান্ত বাতিল করেছে, জামুকা কি বলেছে যে না জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করে নাই, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিল না, জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশেই ছিলেন, এরকম কোনো কথা কিন্তু জামুকা বলে নাই। এই কথাটা শাহজাহান খান বলেছেন, একটা কথা বলেছেন, কোট আনকোট, তিনি ইয়াতে বলেছেন, তিনি ডয়েচে ভেলে একটা কথা বলেছেন, সেটি হলো যে জিয়াউর রহমান নাকি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন না। আসলে এই কথাটি আপনি কি মূল্যায়ন করবেন তার এই কথাটিকে? এই কথাটা কি সত্য? আমার কথাটা হলো, মানুষ কি বিশ্বাস করবে এই কথাটি? জিয়াউর রহমান রণাঙ্গনে
মুক্তিযুদ্ধ করেছেন কি করেন নাই, ঠিক না? সেটি সে সময় যারা মুক্তিযুদ্ধ করেছেন তারাই কিন্তু বলতে পারবেন। আমার জন্ম কিন্তু মুক্তিযুদ্ধের পরে, বা আপনার জন্ম মুক্তিযুদ্ধের পরে। আমাকে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে অমুক কি মুক্তিযোদ্ধা ছিল কিনা, এটার সার্টিফাই কিন্তু আমার আপনার পক্ষে করা সম্ভব না। সুতরাং এটি যেটি সত্য সেটা স্বীকার করে নিতে হবে যে আমি আপনারা সার্টিফাই করতে পারবো না, কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা বলতে পারবেন জিয়া রণাঙ্গনে যুদ্ধ করেছেন কি করেননি। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে আপনি কিন্তু বলেছেন যে এখানে শুধুমাত্র জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় নাই, বঙ্গবন্ধুর খুনিদেরও খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে এখানে যুক্তিটাতে আসতে হবে। যুক্তিটা হলো যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে যার আহ্বানে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, যার পক্ষে জিয়াউর রহমান সেদিন বেতারে ভাষণ দিয়েছিলেন, স্বাধীনতার কথা বলেছিলেন, ঠিক আছে, ওনাকে হত্যা করা হয়েছে, জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। এবং আপনারা দেখুন যে কথায় কথায় তো ওনারা বলেন জিয়াউর রহমানের কথা, ইমানের কথা বললেন। আজকে আমাদের শ্রদ্ধাভাজন বুলবুল ভাই ইমানের কথা বললেন। আমি জিজ্ঞেস করতে চাই যে কোন ইমানের বলে জিয়াউর রহমান সেই সময় বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে যাওয়ার ব্যবস্থা করেছিলেন? কোন ইমানের বলে তিনি বঙ্গবন্ধুর খুনিদের দূতাবাসে চাকরি দিয়েছিলেন? জিয়াউর রহমান সাহেবকে জানতেন না যে ফারুক, রশিদ এরা বঙ্গবন্ধুকে খুন করেছে? উনি কি জানতেন না? উনি তো অবশ্যই জানতেন। তাহলে উনি কেন ওনাদের বিদেশে দূতাবাসে চাকরি করলেন? তাহলে উনি কোন ইমানের বলে দিয়েছেন? জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধ করেছেন, উনি কোন ইমানের বলে সেনাবাহিনীতে এতজন মুক্তিযোদ্ধা অফিসারকে ফাঁসির ব্যবস্থা করলেন, শয়ে শয়ে মুক্তিযুদ্ধ অফিসারকে ফাঁসির ব্যবস্থা করলেন? কোন ইমানের বলে করলেন? আজকে ইমানের কথা বলা হয়, আজকে যদি ইমানের কাছে জানতে চাইবো, কিন্তু তার আগে আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই। আমি শহীদ মনসুর আলী দৌহিত্র, আমার তো পরিপূর্ণ অধিকার আছে যে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাওয়া, কারণ আমার দাদাকে সহ জাতীয় চার নেতাকে ৩রা নভেম্বরে জেলখানার অভ্যন্তরে নৃশংসভাবে হত্যা করা হয়, এবং সেই হত্যাকারীদের আমি দেখেছি, আমার জীবদ্দশায় দেখেছি যে তাদেরকে বিদেশে পাঠানো হয়েছে, দূতাবাসে চাকরি দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া সেই খুনিদেরকে বাংলাদেশ জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় এমপি করার মতো ধৃষ্টতাও দেখিয়েছেন। তাহলে তো ইমানের কথা আমিও বলতে পারি। আমার এই কথাটি আমরা বুলবুল ভাইকে জিজ্ঞেস করবো, এই কথাটি আমরা বুলবুল ভাইকে জিজ্ঞেস করবো। তার আগে আপনার কাছে প্রশ্ন যে বঙ্গবন্ধু আসলে যেই খেতাবগুলো বঙ্গবন্ধু দিলেন স্বাধীনতার অবদানের জন্য, বঙ্গবন্ধু সরকারের সেই সিদ্ধান্ত থেকে সরে এসে বর্তমান সরকার কি বঙ্গবন্ধুর চেতনাটা কি ধরে রাখতে পারবে? বঙ্গবন্ধুর সিদ্ধান্তের সাথে কি এটি সাংঘর্ষিক হচ্ছে না? সাংঘর্ষিক হচ্ছে না। আমি আপনার কাছে প্রশ্ন করি, বঙ্গবন্ধু যখন খেতাব দেন ফারুক, রশিদ এদেরকে, বঙ্গবন্ধু জানতেন যে ফারুক, রশিদ এরা বাংলাদেশে জাতির জনকে হত্যা করবে? কেউ কি জানতো যে তারা বাংলাদেশের ভিত্তিকেই সমূলে বিনাশ করবে? সেটা থেকে আমরা কেউ জানতাম না, জানতাম? আজকে দেখুন, আমি আপনাকে একটি কথা বলি, আপনি যে খেতাবের কথা বলছেন, আজকে পার্শ্ববর্তী মিয়ানমার অং সান সুচিকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, অনেক সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়নি সারা বিশ্বে, কিন্তু অং সান সুচির রোহিঙ্গাদের বিষয়ে মানবতা বিরোধী অবস্থানের কারণে তার সকল সম্মান তো ফিরিয়ে নেওয়া হচ্ছে। সুতরাং আপনি যখন সম্মানটি পেয়েছিলেন, আপনি হয়তো সম্মানের কাজ করেছিলেন, আপনি পরবর্তীতে এমন কাজ করেছেন যে আপনার সম্মানটি ফেরত নেওয়া হচ্ছে। এখন আমি আপনাকে যে কথাটি বলছি যে বঙ্গবন্ধুর সময়ে খেতাব দেওয়া হয়েছে, এটা জামুকা সিদ্ধান্ত নিয়েছে, এটি তো সরকারির একদম টপ এশেলন থেকে তো সেই সিদ্ধান্তটি এখনো অনুমোদন হয়নি। আর আমি যেটি বলতে চাচ্ছি, যেটির বিরুদ্ধে তো ওনারা কোর্টে যেতে পারেন, আইনের আশ্রয় নিতে পারেন, সেখান থেকে যে সিদ্ধান্ত সেটি হবে। জি, আমরা একটু বুলবুল ভাইয়ের কাছ থেকে শুনবো। জয় ভাই একটি প্রশ্ন করেছেন, যেমন জি, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে হত্যাকারীদেরকে বিদেশে পুনর্বাসন করেছেন, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। এবং বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা অনেকেই এটি বলেন, এবং আমি বিবিসির প্রতিবেদনে পড়েছি। আপনি কি বলবেন, জিয়াউর রহমানের হত্যার বিষয়ে সংশ্লিষ্টতা আছে কিনা? ভাই, আমরা বাংলাদেশকে অত্যন্ত সম্মানের সাথে বাংলাদেশের এই সুবর্ণ জয়ন্তীকে আমরা উদযাপন করতে চাই, কিন্তু সরকার এই মুহূর্তে এই উদযাপন করার মতো মানসিকতা আমাদের মধ্যে রাখে না। তার মধ্যে আমি কাছে এটুকু বলতে চাই যে ৭১ সালের পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের পর, তার আগে আসেনি না। তো তার আগে নিষ্কণ্ঠভাবে আপনার কাছে আমি বলতে চাই যে জিয়া রহমানের ৭ তারিখের আগে কারা ক্ষমতায় ছিল, কারা ইন্ডিপেন্ডেন্টি করেছে? খন্দকার মোস্তাক ইন্ডিমনিটি অধ্যাদেশটি নির্বাহী আদেশ ছিল, সেটি সংবিধানে অন্তর্ভুক্ত, কিন্তু জিয়াউর রহমান করেছে। ভাই বলি নির্বাহী আদেশে ইন্ডিমনিটি করেছিল কারা? খন্দকার মোস্তাকের সরকার। হ্যাঁ, তো আমি অত বলতে চাচ্ছি না।
যে 7ই নভেম্বরের আগ পর্যন্ত জিয়া রহমান একজন রাষ্ট্রের কর্মচারী, তাই তো? জি হ্যাঁ। জি জি এবং অত্যন্ত একজন ইমানদারিত্বের সাথে তৎকালীন সরকারের একজন কর্মচারী। এটা হলো একটা পাঠ। 7ই নভেম্বরের পরে বিপ্লব সংহতির মধ্য দিয়ে এই সাজাদ সাহেবরা যারা কথা বলছেন, তারা সেদিন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে বা বাংলাদেশের বিপ্লব করার জন্য তারা কি করেছিল সেই কথাটি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন। হ্যাঁ। জি আর 7ই নভেম্বরের আগ পর্যন্ত যা করেছে সেটি আওয়ামী লীগের জি নেতাদের। আমি 7ই নভেম্বরের পরের একটা উদাহরণ বলি। জি ভাই, আমি 7ই নভেম্বরের পরের একটা কোশ্চেন করি। আপনি যদি আমার সাথে কথা বলেন তাহলে আপনি বলতে পারবেন। না না, আমি কোশ্চেন করব, আমি বলবো না। আপনি একটা প্রশ্ন করেছেন তো। জি আমি খালি বলতে চাই যে 7ই নভেম্বরের আগ মুহূর্ত পর্যন্ত যা ঘটনা ঘটেছে সেখানে জিয়া রহমানের সংশ্লিষ্ট কতটুকু ছিল, আর 7ই নভেম্বরের পরে বিচার বিশ্লেষণ করার দায়িত্ব পাবলিকের বা ইতিহাসের, তাই তো? জি তো আমরা এই কারণে বলতে চাই যে যারা আজকে বড় বড় কথা বলে এই বাংলাদেশকে বিশৃঙ্খল পরিবেশ, বাংলাদেশের এই মানে কি বলবো যে বাংলাদেশের এরকম একটা অসাবধানতার মধ্যে যে বাংলাদেশ চলছে, সেই জায়গাতে সেনাবাহিনীর অবস্থা দুর্বল, বিজেপির অবস্থা দুর্বল, বিজেপি পুলিশের অবস্থা দুর্বল, এই জায়গাতে আজকে একটা পুলিশি রাষ্ট্রে কায়েম করার জন্য একটা একটা কি বলবো যে অগণতান্ত্রিক রাষ্ট্রকে আজকে যারা কথা বলছেন তারা জনগণের সাথে তাদের সম্পর্ক নাই, জি তারা আজকে আমি জনগণের সাথে জি সম্পর্ক আপনাকে না আর একটি কোশ্চেন করতে চাই, আরো একটি কোশ্চেন করতে চাই। আমি একটু বলে নিই, জি তারা যেন না রাখে তার জন্য কিছু বাজারে গরম বাজার তৈরি করতে হয়। যে বাইরে যখন বেরোই আমরা তখন ভাজা খাই বা অমুক খাই বা চটপটি খাই। তো আমার সাজান সাহেব থেকে আরম্ভ করে জাবুকার কিছু নেতৃবৃন্দ যাদের নামে দুনিয়ার প্রবলেম আছে, সেই লোকগুলা আজকে জিয়া রহমানকে নিয়ে নাচানাচি করছে। সব ঠিক আছে, জি আমরা সেটা নিয়ে আমাদের জি কোনো মাথা ব্যথা আমি নাই। একটি কারণ একটি বাংলাদেশে ভোট আমার নাই, বাংলাদেশে আমার অধিকার, আমার সন্তানের অধিকার নাই বিশ্ববিদ্যালয়। একটা মেধাবী ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাবে সেই অধিকার যখন আমার নাই, একজন রাষ্ট্রের জি সিভিল গভর্নমেন্ট সার্ভিস কর্মচারীর চাকরি দেওয়ার ক্ষমতা যখন নাই, তখন এই কথাটি তো এমনি আসবে। মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন দেউলিয়া হয়, তখন তো আর কোট জামা প্যান্ট সব খুলে তখন হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরে বেড়ানো প্রয়োজন। তো আজকে বাংলাদেশে সেই জি প্রবলেমটাই হয়েছে। আপনাকে আরেকটি প্রশ্ন করি। জি বুলবুল ভাই, পরিবেশ নাই। বুলবুল ভাই একটি প্রশ্ন করতে চাই। 1976 সালে আপনি 7 নভেম্বরের আগের কথাগুলো মূল্যায়ন করতে চাইলেন, পরের গুলো জনগণের হাতে ছেড়ে দিলেন। একটি কথা আপনার কাছে মূল্যায়ন শুনতে চাইবো। 1976 সালের 8 জুন 12 জন বঙ্গবন্ধুর 12 জন হত্যাকারীকে জিয়াউর রহমান সরকার বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করে। 12 জনকে 8 জুন 1976। কোথায় কোথায়? যেমন মেজর ডালিমকে চীনে চীনে পাঠানো হয়েছে প্রথম সচিব হিসেবে, তারপর পাকিস্তানে দ্বিতীয় সচিব হিসেবে। আপনি আপনি জি এটা জানার কথা। জি না ইন্ডিপেন্ডেন্সিতে যে বিলটা এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল, সেই প্রজ্ঞাপনের অধিকার বলে তৎকালীন সরকারগুলাই এই কাজটি করেছে। এবং সেটি কি ইমানদারিত্বের কাজ হয়েছে বলে মনে করেন আপনি? সেটা মানে আগামী যোগ্য মানুষ কি আর ছিল না? আরে ভাই, আমি তো আপনাকে বললামই যে জি এটা আগামী দিন ইতিহাস বিচার। জি আমি কেউ বলতে পারবো, বলার অধিকার নাই। এই কারণেই যে আমি মুক্তিযুদ্ধও দেখিনি, আমি 75-এর ওই পরিবেশটা ক্লাস করে পড়তাম, জি সেই অনুধাবন করার মতো ক্ষমতা আমার হয়নি। আমি যতটুকু দেখেছি যে আওয়ামী লীগের নেতাদের বই পড়ে বা তৎকালীন বুদ্ধিজীবীদের বই পড়ে বা অমুক সমুক পড়ে আমি এটুকু জ্ঞান অর্জন করছি। সেই জ্ঞানে আমি মনে করি যে 75-এর 7ই নভেম্বরের পরে যারা আজকে সেই কথাগুলি বলছে, এখানে জাতীয় সংসদের তৎকালীন সময়ে যে ইন্ডিপেন্ডেন্টি পাস করা হয়েছে সেটা জাতীয় সংসদেই করে তৎকালীন সময়, এবং তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এবং পৃথিবীর ইতিহাসে একটাই যে রাষ্ট্রপ্রধানকে মারার পরেও ওই সংসদ বহাল ছিল। এটি নিশ্চিত যে এই বহাল অবস্থায় যা কিছু হয়েছে সেটা তৎকালীন সরকারের মাধ্যমেই হয়েছে।
জি, আপনি 1975-এর 7ই নভেম্বরের পর থেকে বাকি ঘটনাগুলো আপনি নিজে মূল্যায়ন না করে জনগণের হাতে ছেড়ে দিতে চাচ্ছেন। জি, আমরা এইবার একটু জয় ভাইয়ের কাছে আবার শুনবো। জি, জয় ভাই। জি। জি, এখন গত গত পরশু দুদিন আগে কর্নেল অলি আহমেদ, তিনি বিএনপি জোটের এলডিপির প্রধান কর্নেল অলি আহমেদ, তিনি নিজেও বীর বিক্রম উপাধিপ্রাপ্ত। তিনি বলেছেন যে যদি এরপরে এরপরে সুযোগ আসে তাহলে তারা জিয়াউর রহমানকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ উপাধি দিবে। মরণোত্তর বীরশ্রেষ্ঠ উপাধি দিতে চেয়েছেন অলি আহমেদরা। তার মানে বিষয়টি কি হলো, আপনাদের এই সিদ্ধান্তের ফলে একটি প্রতিহিংসার রাজনীতি তৈরি হচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে এই খেতাব নিয়ে রাজনীতিগুলো চলতেই থাকবে এবং নতুন কাউকে হয়তো খেতাব দেয়া হবে, আগের খেতাব আবার কেড়ে নেওয়া হবে। এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। এই প্রতিহিংসার রাজনীতিকে আমরা ভবিষ্যতে চালু রাখবো, আপনি কি মনে করেন? না, এখানে যে বিষয়টি আমি প্রথমে বললাম যে ওনার খেতাবটি তো জামুকা একটা প্রসেস শুরু করেছে খেতাব বাতিল করার। হ্যাঁ, তো এটি তো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হয়নি যে খেতাব বাতিল হয়ে যাচ্ছে। আর আমি যেটা বলতে চাচ্ছি এটির বিরুদ্ধে কিন্তু কোর্ট বলেন সকল আপিলের সুযোগ আছে। আপনি যে কথাটি বলছেন যে এখানে আপনি যে কথাটি বলছেন তাহলে কি আমরা বলবো যে বঙ্গবন্ধুর যারা খুনি ছিল তাদের খেতাব বাতিল করা সঠিক হয়নি? আপনি বঙ্গবন্ধুকে হত্যা করবেন, সকল রকম অন্যায় অবিচার করবেন, তারপরেও আপনি আপনার সেই খেতাব আপনার অক্ষুণ্ণ থাকবে, এটা তাহলে কিরকম যুক্তি হয়ে গেল? তাহলে তো জি, মানে নিয়ম তো সবার জন্যই সমান হবে। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আপনি যদি বঙ্গবন্ধুর হত্যাকারীদের খেতাব বাতিল করেন তাহলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেই যুক্তি দেখিয়ে খেতাব বাতিল করা হয়েছে, এটাই তো কথা। আমার জি, কথা হলো সেই খেতাব বাতিলটি যদি সঠিক না হয় তাহলে সেটি তো পরবর্তীতে জি, আপিলের সুযোগ ঠিক। আছে, কোর্টের সুযোগ আছে, এই সেটি জায়গায় হবে। আপনাকে একটি এখন সম্পূরক এই জায়গায় আপনাকে একটি সম্পূরক প্রশ্ন করব, সেটা হলো যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের যে 4 জনের খেতাব বাতিল করা হয়েছে তাদের সেই হত্যায় সংশ্লিষ্টতা আদালতের মাধ্যমে প্রমাণিত, কিন্তু জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা কিন্তু আদালতের মাধ্যমে প্রমাণিত নয়। তার আপনি আপনি বিষয়টি জিয়াউর রহমানের আজকে 75-এর হত্যাকারীদের এবং 3রা নভেম্বরের হত্যাকারীদের যে বিচারের রায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট দিয়েছে না, সেই জি, রায়টি কিন্তু আপনি পূর্ণাঙ্গভাবে পড়লে দেখবেন যে সেখানে কিন্তু জিয়াউর রহমানের কথা উল্লেখ করা আছে যে তার যে ব্যর্থতা বা পরবর্তীতে বা সেই সময়ে তার যে প্রশ্নবিদ্ধ ভূমিকা সেগুলো কিন্তু পর্যবেক্ষণ দেওয়া আছে। এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি যে এখানে আজকে জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়টিতে যদি কেউ সংক্ষুব্ধ হয়, কেউ যদি মনে করে এটি সঠিক নয়, তার তো সেই আপিলের সুযোগ আছে। আজকে আপনি একটি জিনিস চিন্তা করুন যে জামুকা আজকে একজনকে মুক্তিযোদ্ধাদের যে কি মানে মুক্তিযোদ্ধা হিসাবে যে সনদ, সেই সনদটি দেওয়ার পরে তার পক্ষে বিপক্ষে কিন্তু আপিলের সুযোগ থাকে, যাওয়ার সুযোগ থাকে না, যাচাই বাছাইয়ের সুযোগ থাকে। সুতরাং আমি মনে করি যে জিয়াউর রহমানের খেতাব বাতিলের যে সিদ্ধান্তটি জামুকা নিয়েছে সেটি বাস্তবায়ন হওয়ার পরে সেটি সঠিক না সঠিক নয় সেটি কিন্তু বিভিন্ন যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রমাণিত হবে। আর কর্নেল অলি সাহেব যে কথাটি বলেছেন সেটি রাজনৈতিক বক্তব্য, সেটি তো আসলে রাজনৈতিক বক্তব্য দিতেই পারেন যে উনি মরণোত্তর বীরশ্রেষ্ঠ দিতেই পারেন। আমরা জাতীয় 4 নেতার পরিবার সংক্ষুব্ধ, আমার দাদার হত্যাকারীদের বিচার তো আমি চাইতেই পারি, মরণোত্তর বিচারও আমি চাইবো, সেটি তো চাইবই। সুতরাং যার যার অবস্থান থেকে সে তার মতামত দিতেই পারবে। যে জাতীয় 4 নেতা হত্যাকাণ্ডের বিচার নিয়ে আপনার মধ্যে বা অনেক অনেক ক্ষেত্রেই আমরা অসন্তোষ পাই। সেই অসন্তুষ্টির জায়গাতে আমরা কিন্তু চাইতেই পারি যে সেই বিচারগুলো আরো ভালো করে অধিকতর তদন্তের মাধ্যমে হোক, সেটি হচ্ছে না কেন আপনার সরকার ক্ষমতায় থাকার পরও? সেটি 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 হচ্ছে তো, মানে আমার কথা হলো যে 1996 সালে জননেত্রী শেখ হাসিনা 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কিন্তু প্রথমে যে ইন্ডেমনিটির কথাটি আপনি বলেন, কুখ্যাত ইন্ডেমনিটি, সেই ইন্ডেমনিটি সংসদে বাতিল করা হলো, তারপর বিচারের প্রক্রিয়া শুরু হলো। এখানে কিন্তু দুটি বিচার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যাকাণ্ডের বিচার, 3রা নভেম্বরের বিচার, দুটি বিচারই চললো। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার হয়তো একটু এগিয়ে গেল, তার সাথে সাথেই কিন্তু জাতীয় 4 নেতার হত্যাকাণ্ডের বিচারটি হলো। আজকে বিভিন্ন ভাষায় ভাবায় ইমানদারদের কথা আসে তো তো 2001 সালে বেগম খালেদা জিয়া জামাত জোট সরকার ক্ষমতায় আসার সাথে ওনারা কিন্তু অত্যন্ত ইমানের সাথে সেই জাতীয় 4 নেতার হত্যাকাণ্ডের বিচারটি একটি প্রহসনে পরিণত করে বিচারের আসামিদেরও খালাস করে দিলেন, বিচারটিকে কিন্তু ওরা স্থগিত করে দিলেন, ভণ্ডুল করে দিলেন। 2008 সালে বঙ্গবন্ধু কন্যা আবারও ক্ষমতায় আসার পরে আবারও কিন্তু শুরু করা হলো এবং জাতীয় 4 নেতার হত্যাকাণ্ডের বিচারটি কিন্তু আবারও বলতে গেলে প্রথম থেকেই শুরু করতে হলো, যে 2001 সালে ওটা সম্পূর্ণভাবে ভণ্ডুল করে দেওয়া হয়েছে। এর মধ্যে আসামি তো দ্বৈত,
জেল হত্যা জীবনের যারা আসামি তারা আবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আসামি অনেক ক্ষেত্রে। তো তাদের ওখানে বিচার হয়ে গেল, যার ফলে ওই জায়গায় কিছু বাদ গেল, কিছু থাকলো। এর মধ্যে অনেকে পলাতক আছেন। এবং একটি কথা এসেছে যেটি আমরাও শহীদ পরিবারের পক্ষ থেকে, জাতীয় চার নেতার পরিবারের পক্ষ থেকে আবেদন করেছি, যে একটি কমিশন গঠন করে, সেটি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং জাতীয় চার নেতার হত্যাকাণ্ড সহ কমিশন গঠন করে দেশি বিদেশি ষড়যন্ত্র যেটি ছিল সেটিকে উদ্ধার, সেটিকে বের করা হোক। এটি একটি আবেদন আমরা করেছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এটি বিবেচনা করবেন। জি জি ভাই, জামুকা নিয়ে অনেকের মধ্যে যে প্রশ্নটি রয়েছে, যেমন এর আগে আমাদের বুলবুল ভাই তিনি বললেন যে শাহজাহান খান নিজেও বঙ্গবন্ধুর বিরুদ্ধে আন্দোলন করেছেন, তিনি বিরোধী পক্ষের আন্দোলনে তিনি সরাসরি যুক্ত ছিলেন। আসলে তার মাধ্যমে এই সিদ্ধান্তগুলো আসা, জামুকার মাধ্যমে আসা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করছেন? জামুকা তো আসলে একটি বডি, একটি স্বায়ত্তশাসিত বডি। তো আসলে এমন না যে শুধু শাহজাহান খানই একা জামুকা, শুধু তো আর নয়। এখানে হলো যে জামুকা একটি বডি, জামুকার কোনো সিদ্ধান্ত সেটা সঠিক না সেটি তো বিচার বিবেচনা তো করা হবে, সেটি তো হবে। এটি তো কথা হলো জামুকার কোনো সিদ্ধান্ত যদি জামুকাকে নিয়ে প্রশ্নটা অনেকে জামুকা নিয়েই করছেন, জামুকার নিরপেক্ষতা নিয়ে কিংবা শাহজাহান খানের মতো লোককে নিয়ে প্রশ্নটি করছেন অনেকে। শাহজাহান খান তো একজন বীর মুক্তিযোদ্ধা। শাহজাহান খান কি নিশ্চয়ই, কিন্তু বঙ্গবন্ধু হত্যার যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেইখানে শাহজাহান খানের ভূমিকা নিয়ে অনেকেই কথা বলেন। হ্যাঁ, শাহজাহান খান সাহেব তো জাসদ করতেন, এটি তো সবাই জানে, এটা তো লুকানোর কিছু নেই। এবং জাসদের সাথে তো ওই সময় আওয়ামী লীগের একটি সাংঘর্ষিক অবস্থা ছিল, এটাও তো সত্য কথা। ঠিক আছে, শাহজাহান খান সাহেবের ওই সময়ের স্ট্যান্ডিং নিয়ে আপনি অবশ্যই ডিবেট করতে পারি, আমি তো সেটিকে সমর্থন করছি না। আমি বলছি যে ওনার ওই সময়ের অবস্থান নিয়ে অবশ্যই আপনি ডিবেট করার সুযোগ আছে। উনি জাসদ করেছেন, জাসদ ওই সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রেক্ষাপটকে ত্বরান্বিত করেছে, এই বিষয়গুলো তো অবশ্যই ইতিহাসে বিভিন্ন আলাপ আলোচনা আছে, সেগুলো তো আমরা এড়িয়ে যাচ্ছি না। আমরা বলছি যে এখন যেটি বলা হচ্ছে, আপনি যেটি বলছেন যে জামুকাতে যে সিদ্ধান্তটি হয়েছে, এই সিদ্ধান্তটি তো শাহজাহান খান সাহেব একা নেননি। আমার কথা হলো জামুকা মিলে সিদ্ধান্ত নিয়েছে। আমি যেটি বলছি যে সেই সিদ্ধান্তটি তো কতটুকু সঠিক নয়, সেটি তো বিভিন্ন মাধ্যমে যে বিচার্য হবে, এবং এটি তো কোনো সিদ্ধান্ত ফাইনাল হয়নি। জি ঠিক, এই বিষয়টি আমরা মোসাদ্দেক হোসেন বুলবুল ভাইয়ের কাছে যাব। বুলবুল ভাই শুনতে পাচ্ছেন? জি 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 বলেন। জি জি, জয় ভাই একটি কথা স্পষ্ট বলছেন যে এই খেতাব বাতিলের বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি, এটি একটি প্রস্তাব, এবং একই সাথে এটি নিয়ে আইনি লড়াইয়ের সুযোগ আছে। আপনারা এই খেতাব বাতিলের প্রস্তাব, এর বিরুদ্ধে আদালত পর্যন্ত যাবেন কিনা? ভাই, আমরা যে কথাটি বলি, এখানে আমাদের উপস্থিত একজন কনিষ্ঠ জাতীয় সংসদের সদস্য রয়েছেন, যার পিতাকে আমরা অত্যন্ত সম্মান করতাম এবং বড় ভাই হিসাবে আমরা সম্মান করেছি, এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তার পিতাও, অর্থাৎ জয়ের দাদা, যিনি ক্যাপ্টেন মনসুর হিসাবে পরিচিত ছিলেন এই উত্তরাঞ্চল তথা বাংলাদেশের, তার প্রতিও আমরা সম্মান বোধ করছি। যে দেখেন, 1971 সালের ইতিহাস একরকম প্রেক্ষাপট, এখন 2020 সালের ইতিহাস একরকম প্রেক্ষাপট। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে বাংলাদেশের গণতন্ত্র, সহমর্মিতা, ন্যায়, ঐক্য এবং একটি সমষ্টিগত বাংলাদেশের লাল সবুজের পতাকাকে নিয়ে আমাদের বুক ভরা একটা ভালোবাসা থাকবে। সেই ভালোবাসায় আজকে অন্তরীণ হয়েছে, সেই ভালোবাসায় আজকে দ্বিখণ্ডিত হয়েছে, সেই ভালোবাসা আজকে এবি পজিটিভে ভাগ হয়েছে। তো এই পজিটিভ অবস্থায় কারা কি কারণে আজকে এই হাতিয়ারগুলিকে ব্যবহার করছে, বিতর্কিত করছে, সেটি কিন্তু প্রশ্নের বিবেচনা। আজকে সমস্ত এই যে জিয়াউর রহমানের নাম পদক কাড়ার জন্য বা প্রস্তাব করার জন্য কারা কি কারণে এটি করেছে, সেটি কিন্তু আগামী দিন জনগণ বিচার করবে। তো আমরা এটুকু বলতে চাই, জিয়াউর রহমানের নামকে বাদ দেওয়ার জন্য যারা সুপারিশ করেছেন, তারা কতটুকু করেছেন আমি জানি না, তারা কি বিবেচনা এটা করেছেন সেটাও জানি না। তো আমি খালি এটি শাহজাহান খান স্পষ্ট করেছেন। শাহজাহান খান বলেছেন যে অসাংবিধানিক তৎপরতা, বঙ্গবন্ধু হত্যায় সংশ্লিষ্টতা, এই দুটি বিষয়কে কোনো কিছু প্রমাণযোগ্য নয়, কোনো কিছুই ইমরান, কোনো কিছুই প্রমাণযোগ্য নয়। শাহজাহান খান বাংলাদেশের ইতিহাসে একজন বিতর্কিত লোক। আমাদের সদ্য বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমান
ওনাকে হত্যাকাণ্ডে করা, ওনাকে ক্ষমতা থেকে হটার জন্য তারা কি না করেছে। তৎকালীন সময় আপনারা দেখেছেন যে বিপ্লবী সংহতি দল করেছে, তারা বিপ্লব করেছে, তারা বাংলাদেশকে এই আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য তাদের কৌশল ছিল। সেই কৌশলে যখন তারা পরাজিত হয়েছে, বাংলাদেশের মানুষের মনোভাব যারা বুঝতে পেরেছে, তৎকালীন সময়ে তারা এটাকে অন্য দিক দিয়ে ইন্ধন জুগিয়েছেন। তারা আজকে আওয়ামী লীগকে আবার নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। কি কারণে? যে তিনি আজকে শাহজাহান সাহেব 71 সালে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা এই 50 বছরে। তো এই 50 বছরের সফলতা কে পেয়েছেন? শাহজাহান সাহেব পেয়েছেন। এই সফলতা কে পেয়েছেন? হাসানুল্লাহ কিনু পেয়েছেন। এই সফলতা কে পেয়েছেন? সাধারণ মানুষ পায়নি। আজকে মুক্তিযুদ্ধ জামুকার উচিত, আজকে মুক্তিযুদ্ধের একটা সঠিক তারিখ সংখ্যা বাংলাদেশের মানুষের কাছে উপহার দেওয়া, সেই কাজটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। এটি লজ্জার ব্যাপার। নিশ্চয়ই এই দায়টি আওয়ামী লীগের যেমন আছে, আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায়, এই দায়টি আওয়ামী লীগের রয়েছে। কিন্তু ভাই আপনি এত কথা বললে তো আমরা দুজন কথা বলতে পারবো না। সেটা হলো কি যে আজকে আমি বলি যে আজকে 50 বছর ইতিহাসে আমরা একটা উদযাপন করতে যাচ্ছি। সেই উদযাপনের প্রারম্ভে আমরা দেখছি যে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের সঠিক তালিকা আমরা প্রেরণ করতে পারিনি। তাহলে কি এটা ব্যর্থতা? কত বড় ব্যর্থতা আপনি বুঝতে পারছেন? এর মধ্যে আমাদের অলরেডি এই 50 বছরে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, অর্থাৎ স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। তো আমরা সেই মৃত্যুবরণের সংখ্যা এখন পর্যন্ত আমরা তার পরিবারকে দিতে পারি। আমরা এখন পর্যন্ত 1,40,000 মুক্তিযোদ্ধা না 1 লাখ মুক্তিযোদ্ধা না 80,000 মুক্তিযোদ্ধা আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। এখন আমরা দেখছি অনেক জায়গায় যে আমার চাইতে 2-3 বছরের বড় যারা আছেন তারাও মুক্তিযোদ্ধা হয়ে গেছে, সার্টিফিকেট পেয়ে গেছে। তাহলে সার্টিফিকেট দিয়ে সব? আজকে যদি চাচা বলে, জয় চাচা, যে আমাকে কালকে আমার বাপের কারণে আমাকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিতে হবে, সেটি কি ওনার বিবেক বিবেচনা ইমানদারিত্বের সাথে ঠিক হবে? হবে না। তো বাংলাদেশে আজকে সেই জায়গাটি অত্যন্ত দুর্বল। সেই জায়গা থেকে আমরা পিছিয়ে গেছি। আমরা আমাদের ইমানদারিত্ব, এই কথাটি আমি বারবার বলতে যাচ্ছি এই কারণে যে আমি মুসলমানের একজন সন্তান। আমার দেশের আইন, প্রচলিত আইন, দেশের যে সমস্ত কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিশ্চিতভাবে যদি আমরা পালন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দেশ আগামী দিন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আগামী প্রজন্মকে আমরা পৌঁছাতে পারবো না। আজকে আমরা 71 সাল নিয়েই পড়ে আছি। আজকে 71-এর মুক্তিযুদ্ধে কে কি করলো, আজকে 71-এর মুক্তিযুদ্ধের স্থপতিকে, আজকে মুক্তিযুদ্ধের স্থপতি বা ঘোষককে, বা এই যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করলো, কারা শহীদ হলো, তার তালিকায় এখন পর্যন্ত আমরা নিরূপণ করতে পারি। যেমন আপনি একটি প্রসঙ্গ বললেন ঘোষকের বিষয়, ঘোষকের বিষয়টি তো আসলে মীমাংসিত ইস্যু। এই বিষয়টি যে তারেক জিয়ার বক্তব্যের মাধ্যমে যিনি ঘোষক, আমি ঘোষকের কথা বলছি না, আমি ঘোষকের কথা বলছি, আমি বলি ঘোষকের কথা বলছি, স্বাধীনতার ঘোষক। সমস্ত কিছু নির্ভর করছে জাতীয় সংসদ। সেই সংসদে যদি আমাদের নিরবিচ্ছিন্ন সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে সংসদ তৈরি হয়, সেই সংসদই হবে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা। সেই জায়গাতে আমরা আছি। বলেন, আমরা সেটি চাই, আমরা সেই প্রত্যাশা করি। না ইমরান ভাই, আপনি একজন ভোটার, আপনি গত 12 বছরে ভোট দিতে পেরেছেন? এটি ব্যক্তিগত প্রশ্ন। আমি আসলে ভোট দিয়েছি। না ব্যক্তিগত না ভাই, রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যিনি রাষ্ট্রের দায়িত্বে থাকবেন তার প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুরূপে বিশ্লেষণ করতে হবে। আজকে প্রধান বিচারপতি বলেন যে এই নির্বাচন যা হয়েছে সঠিক হয়েছে। তার মতো একজন মিথ্যুক অপরিচিত লোক যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, ভাই আমরা নির্বাচনীতে আগে আসবো। আমি আল জাজিরা রিপোর্ট, নির্বাচন যদি সঠিক হতো আল জাজিরা রিপোর্ট হতো না। আজকে বাংলাদেশে ডিজিটাল আইন আপনার ঘাড়ে চাপতো না। আপনাকে তো অসাবধানতার মূল জায়গাতে আপনাকে হাত দিতে হবে। আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে বাস করেন, লেখাপড়া করেন,
সরকার আপনার পিছনে 3 কোটি টাকা ব্যয় করে, এই টাকাটি কিন্তু আপনার পরিবারের বা আমার পরিবারের বা জয় চাচার পরিবারের, তাই তো? তো এই টাকার যদি প্রকৃত হিসাব আপনি না পান, যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা যদি সেই টাকার হিসাব যদি আপনাকে না দিতে পারে, তাহলে তাকে কি কৈফিয়ত দিতে হবে না? জি, আপনি আমরা একটু বিশ্ববিদ্যালয়গুলা আমার ছেলে মেয়েরা বা আমার ভবিষ্যৎ যারা প্রজন্ম, তারা সঠিক জায়গায় মেধার মূল্যায়ন পাচ্ছে না, যার কারণে কিন্তু আজকে দেখেন 16টি সচিব। আমি জয় চাচাকে বলতে চাই, আপনি জাতীয় সংসদে বলবেন যে আজকে জিয়া রহমানের যদি পদক বাতিল হয় বা পদকের বাতিলের প্রস্তাব করেছেন, আমার উচিত ছিল আপনি এর সাথে সাথে 16 জন সচিব যারা মিথ্যা সার্টিফিকেট নিয়ে, আজকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে এই চাকরি লোভ দেখিয়ে এখানে চাকরি করেছে, তাদের কেন বিচার হলো না বলেন আপনি আমাকে? জি, আমরা শেষ দিকে চলে এসেছি। না না, আমরা জয় ভাইয়ের কথা শুনবো, তারপরে আপনার কথা শেষ করব। একটু বললেন, এই 16 জন সচিব রাষ্ট্রীয় দায়িত্বে কি করে পালন করলো? তাদের সমস্ত টাকা বাতিল করা উচিত ছিল, তাদের পরিবারের কোনো রাষ্ট্রীয় সুবিধা থেকে বাতিল করা উচিত ছিল। এত বড় জালিয়াতি কি করে করে? জামুকা দেখেনি? রাষ্ট্র দেখেনি? জি, এই প্রশ্নটি আমরা জয় ভাইকে করব। জি, তো আমাদের ক্ষোভটা তো ওখান থেকে। আপনি জিয়া রহমানের পদক বাতিল করবেন কি কারণে? তার ব্যাখ্যা তো আপনি দিবেন, তাই না? আচ্ছা, তো আপনি 16 জন ওই সচিবের ব্যাখ্যা আপনি দিলেন না কেন? আপনি আন্তর্জাতিক মানুষকে সম্মানিত করার জন্য এই সচিবরা কমিটি করে আমাদের 50 জন মানুষের 10 ভরি সোনার যে পদক, সেটি 1 ভরি সোনা দিয়ে মানুষকে আজকে রাষ্ট্রকে বিতর্কিত করা হয়েছে। তো এই লোকগুলোর বিচার হলো না কেন? জি, নিশ্চয়ই আপনার আমাদের কাজ হচ্ছে অতীতকে নিয়ে টানাটানি। আমি বাস্তবে কি অবস্থা, বাস্তবে আমাদের অবস্থানটা কি শক্তিশালী, আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের এডুকেশন শক্তিশালী, আমাদের যে সূচক আছে, যে অর্থনৈতিক সূচক, যে সূচক রাজনৈতিক সূচক, যে সূচক আমরা আগামী দিন জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে সূচক, সেই সূচকে আমরা কতটুকু অ্যাডভান্স করছি সেটা আপনাকে বিশ্লেষণ করতে হবে। আপনি আমাদের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এগুলো নিয়ে যদি আমরা আগামী প্রজন্ম থাকি, তাহলে আমাদের মধ্যে আর রাজনৈতিক বিকশিত হবে না। আমরা জাপান বা কোরিয়া বা মালয়েশিয়ার মতো একটা রাষ্ট্রকে আপনি যতই বলেন যে আমি উন্নয়নের ভাসিয়ে দিলাম, এই মূল্যবোধ যদি তৈরি না হয় আমাদের মধ্যে, সেটা পরিলক্ষিত হবে না বা রাষ্ট্র আগামী দিন একটা সঠিক সুন্দর জায়গায় পৌঁছাবে না। জি, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমরা একবার করে সুযোগ দিব আমাদের সম্মানিত দুজন আলোচককে। আমি জয় ভাইকে প্রথমে সুযোগ দিতে। জয় ভাই, স্বাধীনতা, যেটি মোসাদ্দেক ভাই বলছিলেন যে স্বাধীনতার 50 বছর পরও আমরা বিভিন্ন রকমের বিতর্ক করছি, বিতর্ক হবার মতো অনেক কাজ করছি, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে, ডিভাইডেশন হচ্ছে, আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঐক্য সৃষ্টি হচ্ছে না। আসলে এই বিতর্কিত কাজ থেকে সরে এসে সরকার যদি আমাদেরকে একটি সুশৃঙ্খল একটি সিস্টেম তৈরি করে দিতে পারতো, আসলে যেমন যেটি বলছিলেন বুলবুল ভাই, যে সেই রকমের বিতর্কিত কাজগুলো নিয়েও কিন্তু জামুকার কাজ করা উচিত ছিল। যেমন স্বর্ণের যে পদক, সেইখানে ভেজাল দেয়া, কিংবা মুক্তিযোদ্ধাদের ভুল তালিকা বা ভুয়া মুক্তিযোদ্ধা যারা তৈরি হয়েছে তাদেরকে বাতিল করা, বা যারা আসলেই যোগ্য মুক্তিযোদ্ধা কিন্তু নাম বাতিল করেছে তাদেরকে নতুন করে যুক্ত করা, এই বিষয় নিয়ে তারা কাজ করতে পারতো। 16টি সচিব মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে কোন সাহসে পেল? জি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু জামুকার কাজ করা যেত, জামুকা কাজ করতে পারতো। সেই বিষয়টি যদি স্পষ্ট করতেন শেষ সময়। আমি অল্প সময় বলি যে বিষয় যেটি হলো যে এখানে যে 16 জন সচিবের মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের মানে সঠিক নয় এটি নিয়ে বলা হয়েছে। আপনারা হয়তো জানেন এই সকল অধিকাংশ সচিবের যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের ব্যাপারে যে তথ্যগত বিভ্রাট বা যে ভুল যেটি বলা হয়েছে, হ্যাঁ, সেটি কিন্তু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আপনারা হয়তো জানেন কিনা যে এই 16 জন সচিবের অধিকাংশর কিন্তু সম্পদের হিসাবও কিন্তু দুদক চেয়েছেন। যে কথাটি আমাদের মোসাদ্দেক ভাই বললেন, সেটি কিন্তু সম্পদের হিসাবও তাদের দুদক চেয়েছেন এবং তারা কিন্তু শপথে নেই। তারপরেও তাদের বিরুদ্ধে আরো
কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটির নিশ্চয়ই দাবি থাকবে, সেটির প্রাসঙ্গিকতাও থাকবে, সেটি তো আমি অস্বীকার করছি না। এখানে যে কথাটি বলা হলো, আমি একটি বিষয় বলতে চাই যে আমার শ্রদ্ধাভাজন মোসাদ্দেক ভাই যে কথাটি বললেন, দেখুন আমাদের তো ভিত্তি হলো ৭১, আমাদের তো অবশ্যই ৭১-এ বারবার ফিরে যেতে হবে। আজকে মোসাদ্দেক ভাই মেয়র হয়েছিলেন, আমার দাদা প্রধানমন্ত্রী ছিলেন, আবার বাবা মন্ত্রী ছিলেন, আমি এমপি হয়েছি, বা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হচ্ছেন, কেন হতে পেরেছেন? ৭১ ছিল জন্যই তো হতে পেরেছেন। আজকে যদি পাকিস্তান থাকতো, বঙ্গবন্ধু যদি দেশটাকে স্বাধীন না করতেন, তাহলে তো আমরা কেউ পিয়ন চাপরাশির কাজ করতে হতো আমাদের, আমরা তো কেউ মেয়র এমপি হওয়ার স্বপ্ন জীবনে দেখতে পারতাম না। এটা তো বঙ্গবন্ধু যে স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধরা স্বাধীন করেছেন জন্যই হয়েছে না। আজকে যে কথাটি আসছে যে কেন বিভক্ত, বিভক্তিটা তো তৈরি করা হলো ৭৫-এর 15ই আগস্ট আর ৩রা নভেম্বরে, তখনই তো জাতিকে বিভক্তি করে দেওয়া হলো। এবং আজকে সরকার তো ইতিহাসটাকে সঠিক ট্র্যাকে আনার কাজ করছে। আপনি ৭৫-এর পরে বারবার ইতিহাস বিকৃত করা হয়েছে। আজকে বলা হচ্ছে, আজকে আমি মোসাদ্দেক ভাইকে ধন্যবাদ দিই, উনি বললেন যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলেন। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার স্থপতি, এটি তো ৭৫-এর পরে বিএনপি বা পরবর্তী সরকার তো স্বীকারই করেনি, তারা তো বঙ্গবন্ধুর ভাষণই বাজাতে দেয়নি। বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল, রেডিও টেলিভিশনে বঙ্গবন্ধুর নামই বলা হতো না, মনে হতো যে বাংলাদেশটি বোধহয় এমনি এমনি পয়দা হয়ে গেছে। তো বাংলাদেশ তার এমনি এমনি পয়দা হয়নি, এটা তো ৭১-এর রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে হয়েছে। ইতিহাস ওই সময় বিভাজিত হয়েছে, দ্বিখণ্ডিত করেছেন ওনারা, ভেঙে চুরে শেষ করে দিয়েছেন। সেই জন্য ইতিহাসটাকে সঠিক ট্র্যাকে কিন্তু আওয়ামী লীগ সরকার নিয়ে আসছে। আপনি মুক্তিযোদ্ধাদের কথা বলেছেন, অবশ্যই আজকে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট নিয়ে তো বিতর্ক আছে। এটা কি আমি বলবো যে বিতর্ক নেই? অবশ্যই বিতর্ক আছে, সঠিক তালিকাটা এখনো করা হয়নি। কিন্তু আমি কিন্তু একটি বিষয় বলবো, দেখুন আজকে জামুকা বা আওয়ামী লীগ সরকার কিন্তু বলতে পারতো যে হ্যাঁ আমরা যে তালিকাটা করেছি সেটাই ঠিক আছে, এটা নিয়ে আর কিছু করারই দরকার নেই, কিন্তু সেটি কিন্তু না। আওয়ামী লীগ সরকারের সময় ভাতা পেয়েছেন, এরকম মুক্তিযোদ্ধাদের ব্যাপারে সার্টিফিকেটও পেয়েছেন, যখন অভিযোগ এসেছে তখন কিন্তু পুনঃ তদন্ত করা হচ্ছে। আমি একটি বিষয় বলতে চাই, আমি আমার নির্বাচনী এলাকার কথা বলতে চাই, সিরাজগঞ্জে আমার নির্বাচনী এলাকায় ৪১ জন মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের রিভিউ কিন্তু গতকাল বগুড়াতে করা হয়েছে, সেটি জামুকা করেছেন। এবং এই ৪১ মুক্তিযোদ্ধা কিন্তু দীর্ঘদিন ধরে ভাতা পেয়ে আসছেন। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা আমার দাদার নেতৃত্বে ওই সময় মুক্তিযুদ্ধ করেছিলেন, কিন্তু যেহেতু কিছু প্রশ্ন এসেছে, কিছু অভিযোগ এসেছে, জামুকা কিন্তু সেগুলোকে নিরপেক্ষভাবে যাচাই বাছাই করার জন্য তাদেরকে আবার ডেকেছেন, তাদেরকে আবার যাচাই বাছাই করেছেন। সুতরাং আমি মনে করি যে অবশ্যই যাচাই বাছাই বারবার হওয়া দরকার। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, সেক্ষেত্রে কোনো রকম বিতর্ক থাকার দরকার নেই, বিতর্ক না থাকার জন্যই যাচাই বাছাই হওয়া দরকার। এখানে বারবার হওয়া দরকার এই কথাটা কি ঠিক? আসলে একটা নির্দিষ্ট তালিকা যদি আমরা বিশ্বাসযোগ্যভাবে করে ফেলতে পারতাম, আমি মনে করি অবশ্যই হওয়া দরকার। যেমন আপনি চিন্তা করুন যে একজন মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পেয়েছেন, ঠিক আছে, যাচাই বাছাই করা হয়েছে, আমি কি বলছি, মানে একটি বিশ্বাসযোগ্য তালিকা কি আমরা করতে পারবো না? বিশ্বাসযোগ্য তালিকা তো হয়েছে, কিন্তু ৭১-এর মুক্তিযোদ্ধাদের বিশ্বাসযোগ্য তালিকাটাই তো ৭৫-এর পরে দেখা গেছে অনেক রাজাকারকেও মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া হয়েছে না? তো এই বিষয়গুলো তো সঠিক হতে হবে। আরেকটি বিষয় যে কথাটা আমি আমার নির্বাচনী এলাকার উদাহরণ দিলাম, যে ধরুন মুক্তিযোদ্ধা তালিকা হয়েছে, তাহলে একজন আপনার তো একটা রাইট আছে, আপনার তো রাইট আছে সেই ব্যাপারে যদি আপনার কোনো অভিযোগ থাকে, আপনি কি অভিযোগ দায়ের করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি অভিযোগ দায়ের করলে জামুকা যেমন জামুকা কালকে যাচাই বাছাই করছে, এমন তো হতে পারে জামুকা যাচাই বাছাই করে দেখলো যে ৪১ জনে ঠিক আছে, ভেরি গুড, কোনো সমস্যা নেই। আর যদি দেখা যায় যে না কোনো অভিযোগ সঠিক আছে, সেটা তো ব্যবস্থা জামুকাকে নিতেই হবে। আপনার তো এই প্রক্রিয়াটি থাকতে হবে না তা তো নয়, আমার কথা থাকতে হবে। এখানে আমি অন্য প্রসঙ্গে একটু আসি, যেহেতু এরপর তো আমি আর বলার সুযোগ পাবো না। এখানে আমাদের মোসাদ্দেক ভাই যে কথাটি বললেন, নির্বাচনের কথা বললেন, আজকে এই যে আমি শুধু একটু মানে পিছনে না যাই, দরকার হলে পৌরসভা নির্বাচনের কথাই বলি। এই পৌরসভা নির্বাচনগুলোতে বিএনপি অংশগ্রহণ করেছে এবং অধিকাংশ নির্বাচনে দেখা গেছে যে ভোট কাউন্ট কিন্তু 60-70% হয়েছে। 60-70% শুধু আওয়ামী লীগের ভোটার এসে ভোট দেয়, বিএনপি ভোটাররাও কিন্তু এসেছেন, ভোট দিয়েছেন। আপনি নিজেই বলেছেন আপনি ভোট দিয়েছেন। তো এখন বিএনপি নির্বাচনে পরাজিত হচ্ছে, জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে জন্য বাংলাদেশে নির্বাচন হচ্ছে না। উনি প্রধান নির্বাচন কমিশনের কথা বলতে যেয়ে বোধহয় প্রধান বিচারপতির কথা বলে ফেলেছিলেন ভুল করে। যাই হোক, প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচনে বিএনপি বিজয়ী হচ্ছে না জন্য উনি নির্লজ্জ মিথ্যাবাদী, এভাবে বোধহয় আমি মনে করি বলা ঠিক নয়। কারণ নির্বাচনের ইতিহাস গেলে আবার সেই পুরানো দিকে চলে যেতে হবে, মাগুরার নির্বাচন যেতে হবে, 15ই ফেব্রুয়ারি নির্বাচন দিতে হবে, সেখানে তো আসলে যেতে চাচ্ছি না। সূচকের কথাটা মোসাদ্দেক ভাই বলেছেন জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি বলেছেন জন্য আমি বলার সুযোগটা পাচ্ছি। আজকে আমরা যেহেতু মানে বিদেশি কিছু হলে তো আমরা খুব খুশি হই, ওনারা খুব খুশি হন, যেমন আল জাজিরা করেছেন, খুশি হয়েছেন। তো সেই কারণে আমি বলছি, বিদেশিদের কথা বলেই বলছি, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়াশিংটন, তারা কিছুদিন আগে
করোনাকালীন সময়ে বাংলাদেশের প্রবৃদ্ধির হিসাব দিয়েছেন, যেটি 5% উপরে, অথচ পার্শ্ববর্তী ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু নেগেটিভ, মানে ঋণাত্মক, নেগেটিভ। আমাদের হলো +5, ওদের হলো নেগেটিভ চলে গেছে। করোনাকালীন সময়ে এর মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই নেতৃত্বের কারণেই কিন্তু আমাদের অর্থনৈতিক সূচক এই অবস্থায় গেছে। আর আমি নিজেও জলবায়ু এবং বন ও পরিবেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় কমিটির সদস্য। আমি আমাদের সম্মানিত মোসাদ্দেক ভাই বিএনপির এই ক্ষেত্রে আছেন, এবং জলবায়ু পরিবর্তন ক্ষেত্রে যে আমাদের সরকারের যে কি অবদান সেটি কিন্তু জাতিসংঘ দ্বারাই স্বীকৃত। আমরা তো বিদেশিদের কথা পছন্দ করি, সুতরাং আমি জাতিসংঘের কথাই বলি। জাতিসংঘে তো মাননীয় প্রধানমন্ত্রীকে ক্লাইমেট চ্যাম্পিয়ন করা হয়েছে, বারবার পুরস্কৃত করা হয়েছে। সুতরাং বিদেশিদের দ্বারাই যেহেতু আমরা প্রভাবিত, সুতরাং বিদেশিরাই সম্মানিত করেছেন আমাদের, সেটি নিয়ে তো আর বিতর্কের কিছু নেই। তো আমি যেটি বলতে চাই যে আসলে আমি মনে করি যে রাজনীতিতে দ্বন্দ্ব সংঘাত থাকবেই, এটি থাকবে, সকল দেশেই আছে, শুধু বাংলাদেশে আছে তা তো নয়, সকল দেশেই থাকবে। কিন্তু আমি যেটি মনে করি যে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, আমাদের যে প্রতিযোগিতায় থাকুক, প্রতিদ্বন্দ্বিতায় থাকুক, দ্বন্দ্ব সংঘাত থাকুক, সেটি বাংলাদেশের মধ্যে আমাদেরকে নিজেদেরকে নিয়েই চলেই সেটি সমাধান করে এ দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আল জাজিরা বা জাতিসংঘ বা অন্য কোনো দেশ এসে আমাদের এই সমস্যার সমাধান করতে পারবে না, এটি কোনোদিনও করতে পারেনি। ওনারা 2014 সালের আগেও জাতিসংঘকে টানাহেঁচড়া করেছিলেন, লাভের লাভ কিছুই হয় নাই কিন্তু। সুতরাং ওই দিকে তাকিয়ে থেকে কোনো লাভ হবে না। আমরা নিজেরাই আমাদের নিজেদের ভুল ত্রুটি থাকবে, সমাধান করব, আমরা সমালোচনা করব, অবশ্যই করব, করেই আমি মনে করি আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বরং বহিঃশক্তি যদি আমরা সহযোগিতা নিই, সেটির উদাহরণ কিন্তু আমাদের দেশে কি হতে পারে সেটির উদাহরণ এবং সেটির ভুক্তভোগী কিন্তু ওনারাও আছে। ধন্যবাদ। জি, আমরা শেষ দিকে একটু মোসাদ্দেক হোসেন বুলবুল ভাইয়ের কাছে শুনবো। আসলে স্বাধীনতার 50 বছর পরও আমরা স্বপ্ন দেখি একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের, সব বাংলাদেশিরা, বাঙালিরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জন্য কাজ করবেন, দেশ অনেক এগিয়ে যাবে। যেটি জয় ভাই বলছিলেন যে আমাদের অনেক অগ্রগতি রয়েছে, অগ্রগতি আরো হোক এবং আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াই। সেজন্য আপনার প্রত্যাশাটা শুনতে চাচ্ছি আসলে, এবং আপনার দল সেই ব্যাপারে আসলে কতটুকু ভূমিকা রাখবেন। ইমরান, আমরা ধন্যবাদ জানাই যে আগামী তরুণ প্রজন্মের একজন নেতৃত্ব। শেষ করবেন আপনার মাধ্যমে শেষ হবে আলোচনা। জি হ্যাঁ, আমি আমার যে জয় যে কথাগুলি বলেছে সেটা তার প্রত্যাশা। অবশ্যই প্রত্যেকটি মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন প্রজন্মের কাছে আমরা ডাইনামিক একটা লিডারশিপ চাই। এটা একজন সরকারি কর্মচারী সেই কাজটি করতে পারে না, একটা রাজনীতিবিদ যে কাজ করতে পারে সেই কাজটি কিন্তু একজন আমার অধীনস্থ কোনো কর্মচারী সে কাজ করার অধিকার রাখে না। এটাই হলো একটি। আর দ্বিতীয়ত হলো যে আমরা 50 বছরের এই সুবর্ণ জয়ন্তীতে আমাদের কেন আজকে এই উত্তরণ করতে হচ্ছে, এত বাধা বিপত্তি থেকে আমরা কেন আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে আল জাজিরা রিপোর্ট কেন আমরা বিশ্বাস করব? ঠিক আছে, মানলাম যে আমাদের দেশের 26টি টেলিভিশন আছে, এর আগে 3টি টেলিভিশন 4টি টেলিভিশনকে বন্ধ করা হয়েছে। আপনি কালকে ওই টেলিভিশন গুলাকে ওপেন করে দেন, ডিজিটাল আইন আপনি বাদ দিয়ে দেন, তাহলেই তো হয় যে বাংলাদেশের অবাধ বিচরণ হবে সাংবাদিকতায়। সেখানে মানুষের কথা আমরা বলতে পারবো। কার কথা বলতে পারবো? মানুষের কথা বলতে পারবো। আমার এমপি বা মেয়রের কথা বলার জন্য সাংবাদিকতা নয়, আমার সাধারণ মানুষ 3 বেলা খেতে পাচ্ছে কিনা। দেখেন, অত্যন্ত সংকীর্ণ মনে আমি বলছি যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করছেন, পাড়ায় পাড়ায় বা থানায় থানায় বাড়ি ঘর করে দাও 200-700 স্কোয়ার ফিটের, এটি আমি তৎকালীন সময় মেয়র থাকাকালীনও এই কাজটি করেছি। আমরা উদ্ভাবন করেছিলাম যে 700 ফিটের বাড়ি যদি করি তাহলে আমার বাবা মা 2টি সন্তান নিয়ে আমি বাস করতাম। সেখানে অনেক সফলতা আছে। তো আজকে যারা দায়িত্ব পালন করছেন, অনেক মহিলার গায়ে বাড়ির দেওয়াল পড়ে গেছে। তো এটা কি কার দায়িত্ব? যারা সরকারে আছেন তাদের দায়িত্ব, যারা রাষ্ট্রের কর্মচারী তাদের দায়িত্ব। আপনি গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর একনেকের মিটিং এ দেখেছেন 1600 কোটি টাকা ইঞ্জিনিয়াররা ভুল করে নদীর উপরে ব্রিজ দিয়েছে, যেখান দিয়ে একটা লঞ্চ যেতে পারবে না, যেখান দিয়ে একটা কার্গো যেতে পারবে না, যেখান দিয়ে একটা নৌকা পার হতে পারবে না। তাহলে এই টাকা কে দিবে? রাষ্ট্র কোথা থেকে পাবে এই টাকা? আপনি কি আমাদের ট্যাক্স পেয়ে যারা তারা চাকর? তারা তো এদেশের অধিকার,
তাদের প্রত্যেকটা মাটির অধিকার তাদের আছে। আজকে ধরেন সব বাদ দিলাম, আমাদের দেশে বিশাল উন্নয়ন হয়েছে, যে উন্নয়নের পদ্মা ব্রিজ আমাদের একক শক্তিশালী একটা নেতৃত্বের কারণে হয়েছে আপনারা বলছেন, ঠিক আছে। তো পদ্মা ব্রিজে আমাদের 4 বছর 5 বছর হতো, সেটা 10 বছর লাগলো কেন? কার ভুল? এই তদন্ত কমিটি করা হোক। আমরা 12,000 কোটি টাকা থেকে দাঁড়া আমি বলি ভাই, সবকিছু রিলেটেড। আপনি যদি সঠিক রাস্তায় যদি আপনি রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করতেন, তাহলে কিন্তু আজকে আল জাজিরার রিপোর্ট এখানে আসতো না, আজকে সেনাবাহিনীর প্রধানেরও ক্ষমতা ছিল না। আমি বলি ভাই ইমরান, জি সম্ভবত আমরা বুলবুল ভাইকে শুনতে পাচ্ছি না। জি জি আমরা বুলবুল ভাইকে শুনতে পাচ্ছি না। যা হোক, আমাদের অনুষ্ঠানের সময় শেষের দিকে, আমরা এখন সময় শেষের দিকে আমি অন্য কিছু বলতে চাই না, যে আজকে শাহজাহান সাহেবরা বাংলাদেশে বিতর্কিত করার জন্য এই কাজগুলি তাদের কাজই হলো। যতদিন বেঁচে থাকবে আগামী প্রজন্মকে এরা ভুল ভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে একটা রাষ্ট্রকে অন্য জায়গায় নিয়ে যাও। আজকে ইউনূস সাহেব খালেদা জিয়ার বডিতে দাঁড়িয়ে সে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা বলেনি, আজকে সেই ব্যক্তি আজকে উল্টা কথা বলছে। তো যাই হোক, আমরা সেটা নিয়ে আমাদের কোনো গায়ে ব্যথা নয়, কেননা বাংলাদেশ যদি তার সমান্তরাল জিজ্ঞাসা চিহ্নে যদি আগায়, তাহলে কিন্তু আজকে এই প্রশ্নের উত্তরগুলো চলে আসবে। তা আমি খালি বলতে চাই যে আমাদের এই বাংলাদেশের ইতিহাসে যেই সমস্ত নাগরিকরা তৎকালীন সময় মুক্তিযুদ্ধে গেছিল, তাদেরকে নিয়ে বেশি নাড়াচাড়া না করাই ভালো, তাদের প্রতি সম্মান বোধ করা ভালো। এটি আমাদের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং আরো যারা তৎকালীন সময়ে, মেজর রফিকুল ইসলাম, উনিও তো বীর উত্তম ছিলেন, উত্তম কি আমার যাই ভুল হতে পারে, তো উনিও ছিলেন, উনিও তো যুদ্ধ করেছেন। এখানে সাফাত জামিল একজন সেক্টর কমান্ডার ছিলেন, এখানে আপনার কি বলে খালেদ মোশাররফ, উনি সেক্টর কমান্ডার ছিলেন, আমাদের অনেক পার্টির নেতা তারাও সেক্টর কমান্ডার ছিলেন। তো এই ব্যাপারটিতে তাদের যে অনুভূতির কাছে আমরা যখন এই কথাগুলি বলি, তখন নিজেকে অপমান মনে হয়, যে আমরা অপমানিত বোধ করি। এই কি বলবো, যে মীর জাফরের সংখ্যা পৃথিবীতে সব সময় ছিল, এখনো আছে। এটা ক্ষমতায় যারা থাকে তাদের পিছনে এই লোকগুলা এমন চাটুকারিতা করে যে আজকে বাংলাদেশকে দ্বিধা বিভক্তির মধ্যে ফেলে দেয়। আজকে বাংলাদেশের দেখেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করেছে, সব ঠিক আছে, কিন্তু তার সাথে সম্পর্ক হতে হবে আমাদের বন্ধুত্বের, প্রভু বা আত্মীয় স্বজনের নয়। আজকে যদি আমি তার সম্পর্ক যদি বন্ধুত্বের না হয়, তাহলে কিন্তু আমরা সম অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো না। আমি তো একটা রাষ্ট্র, আমার একটা ভূখণ্ড না, আমার একটা ভূখণ্ড আছে, আমার জাতীয় সঙ্গীত আছে, সবকিছু আছে। তো আমি তো আমার যে সন্তানকে ভূমিষ্ঠ করছি, সেটা তো খালি মায়ের পক্ষে সম্ভব নয়, বাপেও প্রয়োজন আছে, তাই না? তো আজকে বাংলাদেশকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, তাহলে প্রথম আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, আমাদের নাগরিকদেরকে নিরাপত্তা দিতে হবে, আমাদের কর্মচারী যারা তারা সঠিক নিয়মে রাষ্ট্রকে পরিচালনা করবেন। আমরা অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার, আমরা 193 দিন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি হরতাল করেছিলেন 96 সালের নির্বাচনের আগে। তো সেই হরতালের মধ্যে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আমরা চেয়েছিলাম সবাই, সেই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে নতুন করে আবার দলীয় নির্বাচন হচ্ছে। এগুলো না, এগুলা সবকিছু সংশ্লিষ্ট। আজকে আল জাজিরা রিপোর্ট যদি আপনি বিশ্লেষণ করতে চান, তাহলে এই আমার চাচাকে বলবো যে, বা আমার ভাতিজাকে বলবো যে, এই বিশ্লেষণগুলি সবার সাথেই আমাদেরকে করতে হবে। এটি খালি আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, বা অন্য কোনো সংগঠন নয়। আর যারা চাটুকার তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। জি
আমরা আমরা এতক্ষণ ধরে শুনলাম আমাদের দুই শ্রদ্ধেয় অতিথির কথা। তারা বলছিলেন, যেমন সর্বশেষ বুলবুল ভাই বললেন যে আমাদের আত্ম উপলব্ধি প্রয়োজন। আমাদের সরকার, আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য যে কোনো দলের প্রত্যেকেরই আত্ম উপলব্ধি প্রয়োজন। আমাদের মুক্তিযুদ্ধকে অবিতর্কিত রাখার জন্য, আমাদের প্রত্যেকে মুক্তিযুদ্ধের চেতনাকে জোরদার শক্তিশালী করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ থেকে আমরা আশা করি দূরে থাকবো, এবং সরকারও সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। এবং আল জাজিরা প্রতিবেদন নিয়ে যে বিষয়টি উঠে এসেছে, আশা করব তার মধ্যে যদি কোনো মেরিট থাকে সেই বিষয়টি নিয়ে সরকারের মাধ্যমে তদন্ত হবে, এবং তদন্তের মাধ্যমে একটি উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা বা সমাধানমূলক একটি ব্যবস্থা আমরা দেখতে পাবো খুব অল্প সময়ের মধ্যেই। আমরা দুই অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের টক অফ দ্য উইকের পক্ষ থেকে। আপনাদের সবাই এবং দর্শক শ্রোতা মন্ডলী আপনারা যারা ছিলেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে টক অফ দ্য উইক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।